সত্যি বলছেন? খারাপ রেজাল্ট করলে কিছু বলবেন না তো? আমি জানি তুই খারাপ রেজাল্টই করবি। হাসতে হাসতে বলে রাহিয়ান। রেগে যায় অপমা। পাশে থাকা বালিশটা নিয়ে রাহিয়ানের উপর ছুঁড়ে মারে। সত্যি বললেই মায়ের খেতে হয়। এত সত্যি কে বলতে বলেছে আপনাকে শুনি? আমি নিজেই বলি। বলেই রাহিয়ান উপমাকে কোলে বসিয়ে দেয়, জড়িয়ে ধরে। উপমাও চুপ করে বসে থাকে। তোকে খুব সুন্দর লাগছে দেখতে। উপমার ঘাড়ে নাক ঘষে বলে রাহিয়ান। কেঁপে ওঠে উপমা, কিছুই বলে না। উপমা, বলুন। তোকে আমি ভালো রাখতে পারছি তো? খুশি তো তুই? সময় দিতে পারি না বলে মন খারাপ হয় না? একটু গুছিয়ে নিতে দে, একটু গুছিয়ে নিতে দে। সব কিছু সব সময় তোর হবে। আমি খুব খুশি আপনি আমায় খুব ভালো রেখেছেন। আর কে বলেছে আপনি আমায় সময় দেন না? সারাদিন অফিস শেষে তো আমার কাছেই ফিরে আসেন। আর কি চাই বলুন তো? কিন্তু আমার তো চাই। কি চাই আপনার? তোকে চাই। আর তো কিছু চাওয়ার নেই আমার। আমি তো আপনার কাছেই আছি। সারা জীবন থাকতে হবে, আমার সাথেই থাকতে হবে। যদি না থাকি? বেঁধে রাখবো, কোথাও যেতে দেবো না। হয়েছে, এবার খেতে চলুন। চ, খেতে পেয়েছে খুব। আর উপমা একসাথেই খেতে বসে। আজকে মা কল করেছিল, মেয়েরা বসবে কালকে। সত্যি? কই, মা তো আমায় কিছু বললো না। পাখিও তো পাখিকেও তো আসতে বলুন না, সাথে কতদিন দেখি না। খুশি হয়ে বলতে থাকে উপমা। রাহিয়ান ওর মুখের দিকে তাকিয়ে থাকে। তোর বাড়ির জন্য মন খারাপ হয় তাই না? আমি তো তোকে বলেছিলামই, শুনলি না কেন তখন? শুনবো কেন? ও বাড়িতে তো আমার সমস্যা না, সমস্যা একজন মানুষ। ওনাকে আমি ভালোবাসি, উনি আমার বাবা। তবে ওনাকে দেখলেই আমার সবকিছু মনে পড়বে। আমি চাই না ওইসব। এভাবেই ভালো আছি আমি। বলে উঠে চলে যায় উপমা। রাহিয়ান জানে উপমা এখন রুমে গিয়ে কান্না করবে। রাহিয়ান এসে দেখে আসলেই কান্না করছে উপমা। রাহিয়ান উপমার পাশে গিয়ে শুয়ে পড়ে, টেনে উপমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে। উপমার কান্না বেড়ে যায়। এইভাবে কাদের মানে কি বলবি একটু? থাম এবার। উপমা থামে না, ফুপিয়ে কাঁদতে থাকে। রাহিয়ান আর চুপ থাকতে পারে না। উপমা ঠোঁটে চুমু দিতে শুরু করে। উপমার কান্না থেমে যায়। আঁকড়ে ধরে রাহিয়ানের চুল। একটা সময় রাহিয়ানই ছেড়ে দেয় উপমাকে। আর কাঁদবি না। আর কাঁদতে দেখলে এর থেকে বেশি কিছু করে ফেলবো, তখন আরো বেশি কাঁদতে হবে। খারাপ লোক, কাঁদতেও পারবো না আমি আপনার জন্য। না, পারবি না। কাঁদছিস তো তোর বাপের জন্য, আমার জন্য তো না। তাহলে কেন সহ্য করবো আমি? আপনার জন্য কেন কাঁদবো আমি? আমার জন্য তোর কাঁদতে হবে না। আমি কাঁদতে দিলে তো কাঁদবি। তবে একদিন কাঁদাবো, সত্যিই কাঁদাবো। সুখে কাঁদবো ওই দিন তুই। উপমার কানের কাছে ফিসফিস করে বলে রাহিয়ান। উপমা কিছুই বুঝতে পারে না। উপমার এইটুকু বিশ্বাস আছে রাহিয়ান ওকে কখনোই কাঁদাবে না। মানুষটা ওর খুব যত্ন করে। পরের দিন খুব সকাল সকালই লামিয়া, মেহরাব আর পাখিকে নিয়ে চলে আসে। রাহিয়ানের আজকে অফিস ছুটি, তাই সে বাড়িতে আছে, ঘুমাচ্ছে। মেহরাব আর পাখি এসে বোনকে জড়িয়ে ধরে বসে আছে। উপমাও বসে আছে দুজনকে কোলে নিয়ে। তোমাকে খুব মনে পড়ে আপু। কবে বাড়ি যাবে? আম্মু তোমার জন্য কান্না করে জানো। আমি জানি তো ভাই, আমাকে কান্না করতে না করবি, আমি যাব তো। এখন ওইসব রেখে বল, কি খাবি? আপু বানিয়ে দিব, বল। পাখি আর মেহরাবকে বলে উপমা। নুডলস খাবো, তোমার হাতের নুডলস। উপমা ওদেরকে টিভি দেখতে দিয়ে চলে যায় রান্নাঘরে। লামিয়াও যায় ওর সাথে হেল্প করার জন্য। উপমা পেঁয়াজ কাটছে, পাশে দাঁড়িয়ে লামিয়া নুডলস সিদ্ধ করছে। তুই কি সত্যি ওই বাড়ি আর কখনো যাবি না উপমা? রাহিয়ান ভাইয়াকে বলে দেখ না, যেতে দেয় কি না। সবাই একা হয়ে গেছে। ছোট চাচুও এখন বাড়িতে আসে না। বড় চাচু তো কথাই বলে না দরকার ছাড়া। ভালো লাগে না জানিস। ফিরে চল না। আমি তো যেতেই চাই, কিন্তু বাবার প্রতি আমার অভিমান জানিস তো। ও বাড়িতে গিয়ে আমি মানসিক অশান্তি ছাড়া কিচ্ছু পাবো না। এখানেই ঠিক আছি আমি। আর তোর রাহিয়ান ভাই তো আমায় বলেই যেতে, কিন্তু উনি যাবেন না। ওনাকে রেখে আমি কি করে যাই বল? ছোট চাচু এমন কি করে করতে পারো? টাকার লোভ। যে মানুষ টাকার লোভে নিজের মেয়েকেও বিক্রি করে দিতে চায়, সে কি না পারবে? লামিয়া বুঝতে পারে উপমার মন খারাপ হয়ে যাচ্ছে, তাই আর কথা বাড়ায় না, কাজে মন দেয়। উপমার রান্না শেষ করে এসে দেখে রাহিয়ানও উঠে এসেছে। মেহরাব আর পাখির সাথে বসে টিভি দেখছে আর কথা বলছে। উপমা সবার জন্য নুডলস নিয়ে গিয়ে বসে ওদের সাথে। কেমন আছো ভাইয়া? বোনকে তো ভুলেই গেছো। তোর সাথে না দুদিন আগে কথা হলো, এখনই বলছিস আমি ভুলে গেছি? তুই তো মিথ্যুক কবে থেকে হয়ে গেলি লামিয়া? তুমি আমায় মিথ্যুক বলতে পারলে ভাইয়া? এইটা কিন্তু ডেকে এনে অপমান। এই উপমা, তুই কিছু বল। ও কি বলবে? সব তো এক ক্ষেতেরই মোলা। ও কি মিথ্যে বলে না? দিনে যা কথা বলে সবই মিথ্যে। আপনাদের কথার মধ্যে আমায় কেন জড়াচ্ছেন, ফালতু লোক?
ঝগড়া করতে করতে খাবার খেয়ে নেয় ওরা। মেহরাব আর পাখি বসে বসে কার্টুন দেখায় ব্যস্ত। বাড়িতে থাকলে এত টিভি দেখতে পারে না ওরা, সবাই রাগ করে, তাই এখন সুযোগ পেয়ে বসে পড়েছে। রাহিয়ান বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে বসার রুমে আসে। কোথাও যাচ্ছেন আপনি? হ্যাঁ, রায়হান ওরা চলে এসছে ট্যুর থেকে। আজকে অফিসের ছুটি, দেখা করতে যাচ্ছে। চলে আসবে একটু পর, কিছু লাগলে কল করিস। সাবলীল ভঙ্গিতে উত্তর দেয় উপমা। লামিয়া চুপ করে থাকে। উত্তর শোনো, একসাথে আছে, সংসার করছে, কেউ কাউকে ছাড়া থাকতেও পারবে না, কিন্তু ভালোবাসে কিনা তাই জানে না। উপমা সাইমা কল করে আসতে বলে, সাইমাও আসবে বলে দেয়। উপমা এবার কল করে রাহিয়ানকে। হ্যালো, বল। আসার সময় সাথে করে কোকাকোলা নিয়ে আসবেন মনে করে, হ্যাঁ? এটা তখনই বলতে পারতি গাধি, নিয়ে আসবো। উপমা কলটা রেখে লামিয়ার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। আগে তো একই বাড়িতে থাকতো, এখন তো আলাদা। অনেক কথা জমানো হয়ে আছে। কথা বলতে বলতে কলিং বেল বেজে ওঠে। উপমা সাইমা এসেছে ভেবে দরজা খুলে, কিন্তু দেখে রাহিয়ান এসেছে, সাথে তার বন্ধু মহল। উপমা জানতো না যে ওরাও আসবে। সবাইকে ভিতরে আসতে বলে উপমা। বাড়ি ভর্তি মানুষ হয়ে গেছে। উপমার মনটা খুশি হয়ে যায়। উপমা সবার সাথে কথা বলে রান্নাঘরে যায়। এতগুলো মানুষের জন্য রান্না করতে হবে। লামিয়াও আসে সাথে, মিনি আর মার্জিও আসে। ওরা উপমার সাথে কাজে হাত লাগায়। উপমা বিরিয়ানি রান্না করবে বলেও হ্যাঁ বলে দিয়েছে। লামিয়া, মিলি আর মার্জি ও হাতে হাতকে কাজ করছে আর গল্প করছে। তখনই আবার কলিং বেল বেজে ওঠে। মেয়েরা সবাই রান্নাঘরে ব্যস্ত থাকায় রাহিয়ান গিয়ে দরজা খুলে চায়, কিন্তু রিপন দাঁড়িয়েছিল, তাই ওই যায় দরজা খুলতে। খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে। রিপন তাকিয়ে দেখতে থাকে। বাঁকা দাঁতের মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী। একটু সরে দাঁড়াবেন, তাহলে ভিতরে যেতাম। বলে সাইমা ওর কথায় হুঁশ ফিরে রিপনের। জি জি, অবশ্যই আসুন। সাইমা শেষে শব্দ পেয়ে উপমা বাহিরে আসে। উপমাকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সাইমা। রিপন এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে, দেখছে ওদের। উপমা সাইমাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। রিপন গিয়ে আবার বন্ধুদের সাথে বসে ওরা ফোনে লুডো খেলছিল। কে এসছে রে? জানি না তো, একটা মেয়ে ভাবিকে গিয়ে জড়ায় ধরলো। ও, উপমার বন্ধু হবে হয়তো, সাইমা। রিপনের নামটা শুনেও ভালো লেগেছে। ওর মস্তিষ্ক এখন একটা নামই ঘুরছে, সাইমা। তোর আবার কি হলো, জিনে ধরছে নাকি? হ্যাঁ, সুন্দরী জিন, তুই কি বুঝবি? রায়হানের এই কথা শুনে সবাই হেসে দেয়। অন্যদিকে মেয়েরা রান্নাঘরে ও ধুমিয়ে গল্প চালাচ্ছে। মিলি তো একটার পর একটা কাহিনী বলেই যাচ্ছে। বাকি চারজনও মনোযোগ দিয়ে শুনছে। কথার এক পর্যায়ে মার্জি বলে ওঠে, আচ্ছা উপমা, তোমাদের সংসার তো খুব ভালোই চলছে, আমাদের ফুপি বানাচ্ছ কবে শুনি? প্রশ্নটা শুনে উপমার চোখ বড় বড় হয়ে যায়। বানাবে কি করে আপু? উপমা তো এখনো জানেই না রাহিয়ান ভাইয়া ওকে ভালোবাসে কিনা। বলে ওঠে লামিয়া। সবাই অবাক হয়ে তাকায় উপমার দিকে। কি বলছে উপমা, বিয়ে হয়ে গেছে, সংসার করছো, এখনো এইটাই জানো না? আসলে আপু, এইরকম করে তো কখনো উনি বলেনি ভালোবাসে। আমিও জোর করি না, বুঝতে পারি না আপু, সংসার তো করছি, সব তো ঠিকই আছে। আমারও তাই মনে হয়। রাহিয়ান ভাইয়া তো আগে থেকেই চুপচাপ, তাই হয়তো কিছু বলছে না। তাই বলে দে, আর সময় নিস না। পরে দেখবি অন্য মেয়ে এসে তোর জামাইকে তোর সামনে থেকে নিয়ে গেছে, তখন কাঁদিস বসে বসে। সবাই কথাই এতক্ষণ শুনছিল উপমা। আসলে তো ওদের মধ্যে তো ভালোবাসার কোনো কিছুই হয়নি, কাছে আসাও হয়নি। রাহিয়ানে বলে উপমা নাকি ছোট, তাই দূরে থাকছে। তাহলে কি অন্য মেয়ে রাহিয়ানকে নিয়ে যাবে? মনে মনে উপমাও ঠিক করে রাহিয়ানের অপেক্ষা আর করবে না, এবার নিজেই বলে দিবে। রান্না শেষ হলে উপমা ফ্রেশ হতে যায়। এখন সবাই একসাথে বসে আছে, শুধু উপমা আর রাহিয়ান নেই। ওরা রুমে আছে। সবাই তো তৈরি হয়ে এসেছে, কিন্তু ওরা তো এই বাসায় থাকে, কাজও করেছে, ফ্রেশ তো হতেই হবে। রুমে এসে উপমা একটা লং 3 পিস পরে নেয়, কালো রঙের। রাহিয়ানও কালো টি শার্ট পরেছে। উপমা আয়নার সামনে কানের দুল পরছিল, হুক লাগাতে ব্যর্থ, তাই রাহিয়ান হেল্প করতে আসে, পরিয়ে দেয় দুল জোড়া। এই দুল জোড়া রাহিয়ানই দিয়েছিল, আর সাথে একটা নোসপিন। আজ অনেক কষ্ট হয়ে গেছে, তাই না, এত মানুষের জন্য রান্না করতে? কষ্ট কেন হবে, আমি তো একা করিনি, আপুর আর লামিয়া সাইমাও হেল্প করেছে সাথে। কষ্ট হওয়ার তো প্রশ্নই আসে না।
রাহিয়ান হাসে, তারপর চলে যায় বসার ঘরে। খাবার টেবিলে সকলের জায়গা হবে না, তাই সবাই যে যার মতোই বসেছে। কেউ সোফায়, কেউ টেবিলে, কেউ নিচে গল্প করছে আর খাচ্ছে। সবার কথা শুনে অপমা হাসতে হাসতে খাওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে রিপন চুপচাপ বসে আছে, সুদূর সাইমাকে দেখে যাচ্ছে। বিষয়টা আবির আর রাহিয়ান খেয়াল করেছে। রাহিয়ান তেমন পাত্তা দেয়নি বিষয়টাকে, কিন্তু আবির গোয়েন্দা হয়ে গেছে। রহস্য কি? তাদের চিরকুমার কি কারো প্রেমে পড়ে যাচ্ছে নাকি? বিকেল 4টার সবাই একসাথে ঘুরতে বের হয়। সবাই ঠিক যেখানে যাবে, হেঁটে যাবে গল্প করতে করতে। যেই ভাবা সেই কাজ, সবাই হাঁটছে একসাথে। রিপন কেন যেন পিছে পিছে হাঁটছে। ওকে দেখে মনে হচ্ছে ওর বল শক্তি কিছুই নেই। আবির তো গোয়েন্দাই আছে। কী রে শালা, তুই এমন ঝিমে ঝিমে হাঁটছিস কেন? খেয়ে পেট ভরেনি তোর? চুপ করবি তুই? আমি ঠিকই হাঁটছি, তুই তোর কাজ কর। আমি তোমার কাজই করছি, নজরে নজর রাখছি, কিন্তু মনে রাখিস। বলেই আবির চলে যায় সামনে। রিপন হাঁটছিল সাইমার সাথে সাথে। সাইমা হিল জুতো পরায় ধীরে ধীরে হাঁটছে, তাই রিপনও হাঁটার গতি কমিয়ে দিয়েছে। বাকি সবাই গল্প আর হাসাহাসিতে ব্যস্ত। পাখি আর মেহরাবও হাঁটছে। সবাই ঠিক থাকলেও রাহিয়ান খুব বিরক্ত। হাঁটাহাঁটি করতে তার ভাল লাগে না, কিন্তু সবাই আছে বলে না গিয়েও পারছে না। উপমা তার ঠিক কি বুঝতে পেরেছে। হেঁটে হেঁটে ওর একটা নদীর পাড়ে এসে পড়ে। বাসা থেকে বেশি দূরে নেই। উপমা দেখেই চিনে ফেলে। যেদিন বাড়ি থেকে চলে এসেছিল, রাহিয়ান তো এখানে নিয়ে এসেছিল আগে। জায়গাটা তো খুব সুন্দর। এই, আমার কিছু ছবি তুলে দে না। বলে উপমা লামিয়ার ছবি তুলে দিতে থাকে। বাকি সবাইও ছবি তুলছে, স্টোরি দিচ্ছে। কিন্তু সাইমা একটু দূরে দাঁড়িয়ে দেখছে। রিপন গিয়ে ওর পাশে দাঁড়ায়। আপনি ছবি তুলবেন না? একা দাঁড়িয়েছেন কেন? ক্যামেরাম্যান না পেলে আমাকে বলতে পারেন, আমি কিন্তু ভালো ছবি তুলি। কথা পাচ্ছিল না, তাই এই সুযোগটা হাতছাড়া করলো না রিপন। আমার ছবি তুলতে ভালো লাগে না, আর কেউ আমাকে সুন্দর করে তুলেও দিতে পারে না। আমি তুলে দিই, পছন্দ না হলে টাকা ফেরত। সাইমা হেসে দেয়। রিপনের ফোনেই অনেকগুলো ছবি তুলে সাইমা। রিপন ইচ্ছে করে নিজের ফোনে তুলছে ছবি। সাইমার ছবিগুলো খুব পছন্দ হয়, কিন্তু নিজের ফোনে নিবে কি করে? তখনই রিপন সাইমা হোয়াটসঅ্যাপ নাম্বার চায়। সাইমাও দিয়ে দেয়। রিপনকে আর পায় কে? এই প্রথমবার ওর জীবনে বসন্ত এসেছে। ছবি তুলেছে সবাই। রাহিয়ান একটু দূরে দাঁড়িয়ে উপমার ক্যান্ডিড ছবি তুলছে, যা উপমার অজানা। সময় শেষ হয়ে সন্ধ্যা নামে। এইবার বাড়ি যাওয়ার পালা। রায়হান ওরা বাসা যাওয়ার জন্য অন্যদিকে যাবে, আর রাহিয়ান উপমা লামিয়ার পাখিদের নিয়ে যাবে। কিন্তু সাইমা এর সন্ধ্যাবেলায় কি করে যাবে? উপমা থেকে যেতে বলে সাইমাকে, কিন্তু সাইমা রাজি হয় না, একাই যেতে পারবে বলে। রিপন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল এতক্ষণ। কোনো প্রবলেম না হলে আমি দিয়ে আসি, বাইক নিয়ে যাব, তাড়াতাড়িও যেতে পারবে। এটা তো ভালো হবে ভাইয়া, আপনি গিয়ে দিয়ে আসুন। সাইমা, তোর কোনো সমস্যা নেই তো? না, কিন্তু উনি কেন কষ্ট করবেন? রিপন আর কিছু বলতে দেয় না রাহিয়ানকে, বলে সামনে এগোতে। রায়হান, আবির, মিলি ওরা চলে যায়, আর বাকিরা রাহিয়ানদের বাসার নিচে আসে। ওইখান থেকে বাইক নিয়ে সাইমার বাড়ির উদ্দেশ্যে যায় রিপন। রাহিয়ান সবই বুঝতে পারছে আর মনে মনে হাসছে। তার দেবদাস বন্ধু অবশেষে প্রেমে পড়েছে। রাহিয়ান লামিয়া, পাখি আর মেহরাবকে বাসায় দিতে যাবে, তাই বাইকের চাবি আনতে চায়। বেস্ট অফ লাক বোন, এইবার অন্তত নিজের ভালোবাসার কথা বলিস। দোয়া রইল। জানি না রে, সেই তখন থেকে শান্তি পাচ্ছি না। কিভাবে কি করব, ভয় লাগছে। বলদ, তোর বিয়ে করা বর ভয় কেন লাগবে? বলে দিবি, আর যদি না বলতে পারিস তোর খবর আছে। ওদের কথার মধ্যে রাহিয়ান চলে আসে। উপমা চলে যায় উপরে, আর রাহিয়ান লামিয়াদের বাসায় পৌঁছে দিতে চলে যায়। উপমা উপরে এসে ঝটপট সব গুছিয়ে নেয়। বাহিরে মেঘ ডাকছে। উপমা জানে মেঘ ডাকছে মানেই কারেন্ট চলে যাবে, তাই তাড়াতাড়ি তৈরি হতে চলে যায়। রাহিয়ান বাইরের দিকে আসছিল, রাস্তায় কাঠগোলাপের গাছরা দেখতে পায়। ওইটাই কিনতে গিয়েই দেরি হয়ে যায়। ততক্ষণে বৃষ্টি চলে এসেছে। রাহিয়ান বাইক নিয়ে ছোট্ট বাড়ির দিকে। উপমা বের হয়েছে মাত্র, তখনই কারেন্ট চলে যায়। উপমার অন্ধকারে নিজের ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করে ঘরে থাকা মোমবাতি জ্বালিয়ে দেয়। কলিং বেল বেজে ওঠে। উপমা গিয়ে দরজা খুলে দেয়। রাহিয়ান দাঁড়িয়েছে, পুরো ভিজে একাকার ওর।
রাহিয়ানকে এই অবস্থায় দেখে উপমা হতাশ। ভিজে কেন আসতে গেলেন? কোথাও দাঁড়িয়ে থাকতে পারলেন না? পরে আসলে কি হতো? রাহিয়ান কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে যায়। উপমা দাঁড়িয়ে আছে। এত কষ্ট করলো কার জন্য? মানুষটা ওকে দেখলো না। মন খারাপ করে বসে থাকে উপমা। রাহিয়ান বের হয়ে আসে, এখনো কারেন্ট আসেনি। বাইরে প্রচুর বৃষ্টি। রাহিয়ান বিছানায় গিয়ে বসা মাত্রই মোমবাতি দিয়ে কতটুকুই বা আলো হয়। রাহিয়ান বসতেই ওর কোলের ওপর উপমা বসে পড়ে, জড়িয়ে ধরে শক্ত করে। রাহিয়ান অবাক না হয়ে পারে না, নিজেই ও জড়িয়ে ধরে। কি ব্যাপার, ভয় পাচ্ছিস তুই? উম, তাহলে কিছু হয়েছে? মন খারাপ? উম, কি হয়েছে বল তাহলে। না বলে আমি কি করে বুঝবো? কখনো নিজে থেকে জড়িয়ে ধরিস না তো। আজকে কি হলো? একটা কথা ছিল। বল, আমি আছি তো, শুনছি, বল। আপনি কি অন্ধ বলেন তো? না তো। তাহলে আমাকে কি দেখতে পাচ্ছেন না? রাহিয়ান এবার খেয়াল করে, তখন ভিজেছিল বলে এক প্রকার দৌড়েই ওয়াশরুমে চলে গিয়েছিল। রাহিয়ান উপমাকে ছাড়িয়ে ভালো করে ওর দিকে তাকায়। উপমা শাড়ি পরেছে। রাহিয়ান হাঁ করে তাকিয়ে আছে। কালো জামদানি শাড়ি। রাহিয়ান তাকিয়ে আছে। উপমার হলদে ফর্সা শরীরে কালো শাড়িটা যেন উপমাকে আরো বেশি আবেদনময় করে তুলেছে। রেহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উপমা লজ্জা পায়, দূরে চলে যেতে চায়, কিন্তু রাহিয়ান যেতে দেয় না। কোমর জড়িয়ে ধরে কাছে নিয়ে আসে আরো। বিছানায় রাখা কাঠগোলাপের গাছড়াটা উপমার চুলে পরিয়ে দেয়। আমাকে পাগল করে দিয়ে এখন পালাচ্ছিস? আমি আপনাকে পাগল কেন করব? আর বৃষ্টিতে ভিজে এই কাঠ গোলাপ এনেছেন, আসলেই তো পাগল আপনি। উল্টো আমাকে বলছেন আমি পাগল। এই যে করছিস, শাড়ি পরে আমার সামনে এসছিস, এতে আমি পাগল। আর কিছু লাগবে না তো। উপমা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। কথাটা বলতে গিয়েও গলায় আটকে যাচ্ছে, কিন্তু বলতেও যে হবে, এইভাবে আর কত। আপনাকে একটা কথা বলার ছিল। রাহিয়ান উপমাকে আবার ওর কোলে বসিয়ে দেয়, তারপর উপমার ঘাড়ে মুখ গুজে দেয়। বলতে বলতে উপমাকে ভালোবাসি। বলতে বলে উপমাকে, অস্পষ্ট স্বরে বলে উপমা। রাহিয়ান সাথে সাথে তাকায় উপমার দিকে। উপমা মাথা নিচু করে আছে। আপনি কিছু বলবেন না? রাহিয়ানকে চুপ থাকতে দেখে বলে উপমা, গাধি, তোকে এখনো বলতে হবে উপমা যে আমি তোকে ভালোবাসি? তুই আসলে গাধি উপমা। আমি রাইহান যখন থেকে ভালোবাসা বুঝেছি, শুধু তোকে চেয়েছে। এই সব কিছু শুধু তোর জন্য। ভালোবাসি তোকে, আমি অনেক ভালোবাসি। উপমার চোখে পানি চলে আসে, শক্ত করে জড়িয়ে ধরে রাহিয়ানকে। আমি আপনাকে অনেক ভালোবাসি, সেই ছোটবেলা থেকেই। আপনি চলে যাওয়ার পর আমার খুব অভিমান হয়েছিল জানেন। আপনার শাসনগুলো খুব মিস করতাম। আমি নিজেকে আপনার জন্য তৈরি করেছি। আমি ভেবেছিলাম আপনার ভালোবাসার মানুষ অন্য কেউ, তাই কখনোই সাহস করে বলা হয়নি আমি আমি ভালোবাসি আপনাকে। রাহিয়ানের আজকে নিজেকে সব থেকে বেশি খুশি মানুষ মনে হচ্ছে। ওইভাবে জড়িয়ে ধরে বসে থাকে উপমা। ও চুপ করে আছে। শেষ, এটুকু শাড়ি পরেছিস, পাগল করে দিলে। এখন কাজ শেষ। এটা কেমন বিচার উপমা? আমি আপনাকে পাগল করিনি, শাড়ি পরেছি আপনাকে দেখানোর জন্য। আমি তো দেখলামই না। কারেন্ট নেই তো কিভাবে দেখবেন? দেখাচ্ছে, কিভাবে দেখবো? একটু চুপ থেকে রাহিয়ান আবার বলে, উপমা। বলুন। রাহিয়ান কিছু বলে না। উপমার কোমর আর শক্ত করে জড়িয়ে ধরে, ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। উপমা রাহিয়ানের চুল খামচে ধরে, নিজেও চুমু খেতে থাকে রাহিয়ানের ঠোঁটে। রাহিয়ান এক পর্যায়ে উপমাকে বিছানায় শুয়ে দেয়। উপমা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রাহিয়ান উপমার কাছে যায়, কানের কাছে গিয়ে চুমু খায়। অস্থির হয়ে যাচ্ছে রাহিয়ান, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এতদিন ঠিক থাকলেও আজকে নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছে ওর। উপমার কানের কাছে গিয়ে অস্থির হয়ে বলতে থাকে, উপমা, আমি জানি না, আমি বুঝতে পারছি না কিছু। নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি কিছুতেই। আই নিড ইউ। আমি ভালোবাসতে চাই উপমা, অনেক ভালোবাসতে চাই। উপমা বুঝতে পারে রাহিয়ানের অস্থিরতার কারণ, আর বলতে দেয় না রাহিয়ানকে। উপমার চুমু খায় রাহিয়ানের ঠোঁটে। রাহিয়ানও বুঝে যায় যা বোঝার, ভালোবাসতে থাকে উপমাকে। উপমা যেন আজকে অন্য দুনিয়ায় আছে, ভালোবাসার সাগরে ভাসছে। স্পর্শটা যখন ভালোবাসার মানুষের হয়, তখন তার সুখ দ্বিগুণ হয়ে যায়। উপমারও আজকে তাই মনে হচ্ছে। ক্ষণে ক্ষণে পাওয়া যন্ত্রণাগুলো উপমার চোখে পানি এনে দিচ্ছে, কিন্তু উপমায় ভালোবাসা উপেক্ষা করতে চায় না। এই অনুভূতিগুলোকে যে অন্যরকম থাকুক না কিছু, ভালোবাসার যন্ত্রণায় যদি সুখ পাওয়া যায়, তাহলে যন্ত্রণাই ভালো।
রাত শেষের দিকে বাহিরে এখনো বৃষ্টির শব্দ। উপমা চোখ মেলে তাকায়, পুরো ঘর অন্ধকার হয়েছে, এখনো কারেন্ট আসেনি। উপমা বুঝতে পারে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। নড়ে চড়ে উঠে উপমা, বুঝতে পারে না কিছুই, পুরো শরীর ব্যথায় ফেটে যাচ্ছে। উপমা নড়ে চড়ে উঠতেই রাহিয়ান আস্তে করে চেপে ধরে উপমাকে, ঘাড়ে মুখ গুজে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। উপমা আর নড়তে পারে না, কিছুক্ষণ ওভাবেই শুয়ে থাকে। একটা সময় ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে আজানের শব্দে। বাইরে অল্প আলো এসেছে, ঘরে ঢুকেছে। এইবার ও রাহিয়ান জড়িয়ে ধরে রেখেছে, উঠবে কি করে। অনেক কষ্টে রাহিয়ানকে ওর অবস্থান থেকে সরিয়ে দেয়। রাহিয়ান ঘুম পাতলা হয়ে যায়। উপমা উঠতে যায় কিন্তু উঠতে পারে না, ব্যথায় পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। রাহিয়ান উপমাকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি উঠে বসে, কোলে নিয়ে জড়িয়ে ধরে উপমাকে। কি হচ্ছে পাখি, কষ্ট হচ্ছে খুব? উঠতে কি বলেছে তোকে? শুয়ে থাকতে পারিস না তুই? ধমক দিয়ে বলে রাহিয়ান। উপমার মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে যাবে। একটু পর আরো শক্ত করে জড়িয়ে ধরে রাহিয়ানকে। রাহিয়ান বুঝতে পারে উপমার কষ্ট হচ্ছে, হওয়ারই কথা, কিন্তু এইটাও তো হওয়ারই ছিল। একদিন না একদিন এই ব্যথাগুলো উপমার সহ্য করতেই হতো। রাহিয়ানের মন খারাপ হয় উপমার জন্য। নিজেকে দোষী মনে হচ্ছে, নিজেকে তো অনেক সামলে রেখেছে, কাল কেন পারলো না? উপমা তো নিজে এসেছিল, বাধাও দেয়নি। রাহিয়ান ওভাবে জড়িয়ে ধরে রাখে উপমাকে। শরীর ক্লান্ত থাকায় উপমা ঘুমিয়ে যায়। রাহিয়ান উপমাকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে নিজের শাওয়ার নিতে চলে যায়। রাহিয়ান বের হয়ে এসে দেখে উপমা পেট চেপে ধরে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। রাহিয়ান দেরি করে না, তৈরি হয়ে বাইক নিয়ে বেড়ে যায়। মাত্র সকাল 7টা। এত সকালে রাহিয়ান যেই কাজে বের হয়েছে তা খুঁজে পায় না। প্রায় অনেকটা সময় নিয়ে রাহিয়ান বাড়ি ফিরে আসে। উপমা এখনো ঘুমাচ্ছে। রাহিয়ান এসে ওর পাশে গিয়ে শুয়ে পড়ে, জড়িয়ে ধরে উপমাকে। উপমা ব্যথায় কুঁকিয়ে ওঠে। রাহিয়ান আস্তে করে ডাকে উপমাকে। উপমা, হুম। রাহিয়ান নিচু স্বরে বলে কথাটা। উপমা চোখ মেলে তাকায় ওর দিকে। খুব কষ্ট হচ্ছে তাই না? উঠতে হবে, এবার শাওয়ার নিতে হবে। জানি কষ্ট, কিন্তু ফ্রেশ হয়ে এসে ঘুমাবি। ওঠ। বলে উঠে কোলে নেয় উপমাকে। উপমা চাদর দিয়ে শরীর ঢাকতে ব্যস্ত। পরে খেয়াল করে রাহিয়ান মুচকি হাসে। ব্যথায় নোয়াতে পারছে না, কিন্তু নিজের সম্মান নিয়ে কত চিন্তা। আমি ঘুমাবো, প্লিজ। আপনি এমন কেন করেন বলেন তো? আমি নামিয়ে দিন, ঘুমাবো, আমি ভালো লাগছে না। চুপ, এত কথা বলতে হয় না। ঘুমাবি তো, শাওয়ার নিয়ে এসে তারপর। এইভাবে ঘুমোতে হয় না বউ। আপনিও যাবেন আমার সাথে? নামিয়ে দিন, আমি যেতে পারবো। হাঁটতেও পারবি না, বিছানাতে করতে পারছিস না, হাঁটবি কি করে? উপমা আর কিছু বলে না, চুপ করে থাকে। রাহিয়ান ওকে ওয়াশরুমে দিয়ে আসে, সাথে প্রয়োজনীয় সব কিছু। তারপর বাইরে চলার আসে, বিছানা গুছিয়ে নেয়, চাদর পাল্টে দিয়ে জামা কাপড়গুলো ঠিক করে রাখে। উপমা প্রায় অনেকক্ষণ পরে ওয়াশরুমের দরজা খোলে। রাহিয়ান ফোনে কিছু দেখছিল। উপমাকে দেখে উঠে গিয়ে কোলে তুলে নেয়, বিছানায় বসে দেয়। এখন একটু ভালো লাগছে? উপমা ভীষণ লজ্জা লাগছে। যতই হোক, লজ্জা লাগারই তো কথা। উপমা মাথা নিচু করে বসে আছে। রাহিয়ান বুঝতে পারে উপমা লজ্জা পাচ্ছে, তাই ওকে পাশে বসিয়ে এক হাতে দিয়ে জড়িয়ে ধরে। লজ্জা না পেয়ে কথা বল, এখনো লজ্জা পেয়ে কি হবে? তুই তো শেষ উপমা, বলেছিলাম না সুখে কাঁদাবো। আমি কিন্তু আমার কথা রেখেছি। অসভ্য লোক। উপমার কানের কাছে গিয়ে বলে রাহিয়ান। রাহিয়ান হাসে। উপমাকে বসিয়ে রেখেই কিনে আনা নাস্তাগুলো নিয়ে আসে। বিছানায় খেতে বসে রাহিয়ান। উপমা অবাক হয়। এগুলো কোথা থেকে আসলো? আপনি বাইরে গিয়েছিলেন? এমনি তো যেতেই হতো, তাই নাস্তাও নিয়ে এসছে। দুপুরে নিয়ে আসবে, রান্না করতে হবে না, রেস্ট নেবে তুই। এখন খেয়ে নে। আমি খাবো না, খিদে নেই আমার। আমি একটু শুয়ে থাকবো। খেতে হবে লক্ষ্মী, এমনি প্রচুর দুর্বল তুই, আজকে আরও হয়ে গেছিস। আমি খাইয়ে দিচ্ছি। বলে রাহিয়ান উপমাকে খাইয়ে দেয়। উপমাও চুপচাপ খেয়ে নেয়, তা না হলে মায়ের একটা ও মাটিতে পড়বে না। খাওয়া শেষে রাহিয়ান সব কিছু গুছিয়ে রাখে। তারপর এসে উপমার পাশে বসে, হাতে একটা পানির গ্লাস আর অন্য হাতে ওষুধ। উপমা তাকিয়ে আছে ওর দিকে। এবার এই দুটো খেয়ে নেবি, শেষ, দেখবি ঠিক হয়ে গেছিস। কিসের ওষুধ এগুলো? ব্যথার ঔষধ, প্লিজ না করবি না। ছোট্ট ওষুধ খেতে প্রবলেম হবে না। আমার কোনো ব্যথা নেই, আমি ঠিক আছি। খাবো না আমি ওষুধ, ফেলে দিন তো এগুলো। খেতে হবে, ব্যথা কমে যায়নি, বাহানা করবি না।
উপমাও আর কিছু বলতে পারে না, না পেয়ে খেয়ে নেয়। রাহিয়ান উপমাকে নিয়ে আবার শুয়ে পড়ে। উপমাও ওর বুকে মুখ গুজে দেয়। রাহিয়ান উপমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। উপমা, বলুন। আমি তোকে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোকে কষ্ট পেতে দেখেছি আমি। এই সময়টা অবশ্যই চেয়েছে। আমার বয়সই এরকম, কিন্তু একটা সময় নিয়ে তোরও সময় দরকার ছিল হয়তো। মানসিক চাহিদা এর থেকে শারীরিক চাহিদা আমি কখনো বেশি গুরুত্ব দিইনি, কিন্তু কাল তোকে এইভাবে দেখে কি হয়েছিল জানি না। উপমা চুপ করে শুনছিল। উপমা অসুস্থ হয়ে পড়াই হয়তো রাহিয়ান নিজেকে দোষী মনে করছে, কিন্তু উপমাই তো চেয়েছিলাম। উপমা আরও ভাবতো যে রাহিয়ান ওকে ভালোবাসে না, তাই ওর কাছে আসেনি। আপনি কি পাগল বলুন তো? নিজেকে কেন অপরাধী মনে করছেন? আপনি আমার বর, এটা তো কোনো প্রবলেম না, ইটস নর্মাল। আপনি আমাকে যথেষ্ট সময় দিয়েছেন, আমি তাতেই খুশি। আমি আরো ভাবতাম আপনি ভালোবাসেন না আমায়, তাই কাছে আসেন না, ফিরিয়ে গেছেন বারবার। গাধি, আমি তোকে অনেক ভালোবাসি উপমা, অনেক বেশি ভালোবাসি। বলেই কপালে চুমু খায়। উপমা ঘুমিয়ে পড়ে আবার, কিন্তু রাহিয়ান ঘুমায় না, পাশে বসে অফিসের কাজ করতে থাকে। উপমার জন্যই আজকে যেতে পারেনি রাহিয়ান। দুপুরের দিকে রাহিয়ান বাইরে থেকে খাবার কিনে আনে। উপমা উঠে খেয়ে নেয়। উপমার কিছুতে উঠতে ইচ্ছে করছে না বিছানা থেকে, তাই রাহিয়ানও শুয়ে থাকতে বলে। এইভাবেই দিন কেটে যায়। উপমা সুস্থ হতে একদিন সময় লেগে যায়। রাহিয়ান সারাক্ষণ ওর পাশেই ছিল। রাতের দিকে উপমা একটু ঠিকঠাক বোধ করে, আবদার করে বসে রাহিয়ান কাছে ওই নদীর পাড়ে ঘুরতে যাবে। সন্ধ্যা হয়ে গেছে বলে রাহিয়ান নিয়ে যেতে চায়নি, কিন্তু উপমা মানে না। বাধ্য হয়ে রাহিয়ান উপমাকে ঘুরতে নিয়ে যায়। অন্যদিকে সাইমার সাথে রিপন কথা যেন বেড়ে চলছে। সাইমা প্রচুর কথা বলে। রিপন ভেবেছিল হয়তো চুপচাপ, কিন্তু একদিনেই মেয়েটা এত কথা বলেছে যে মেসেজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে রিপন। অবশেষে সাইমাকে কল করেই বসে রিপন। হ্যালো। সাথে সাথেই কল ধরে সাইমা। এইবার বলুন, মেসেজ করতে পারছি না। আর এইবার মুখে বলুন, আমি মনোযোগ দিয়ে শুনছি। আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? দেখুন, আমি কথা বলতে ভালোবাসি। আমার সাথে কথা বলতে হলে আমার কথা শুনতে হবে। শুনছি তো আমি, বলুন আপনি। আসলে আমি এত মেসেজ করতে পারছি না। সাইমা আবার বকবক শুরু করে, আর রিপন শুনতে থাকে। রিপন সব সময় বলেছে কারো কথা শুনেনি, কিন্তু আজ শুনছে। মেয়েটা যেন কথার ভান্ডার সাথে নিয়ে ঘুরে। সময় চলে যাচ্ছে সময়ের গতিতে, আর সাইমা আর রিপনের কথা চলছে আরও জোর গতিতে। রিপন আর সাইমা এখন নিয়ম করে কথা বলে। রিপন শুধু পচায় সাইমাকে, আর সাইমাও রেগে যায়। উপমা আর রাহিয়ানেরও দিনগুলো খুব ভালো কাটছে। ওই দিনের পর রাহিয়ান আর উপমার বেশি কাছে যায়নি, ভয় যদি আবার ওই রকম অসুস্থ হয়ে যায়। কিন্তু উপমা তো নাছর বান্দা, তার ভালোবাসা চাইই চাই। তেমনি আজ রাতেও শাড়ি পরে সেজেছে উপমা, অপেক্ষায় শুধু রাহিয়ানের। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে ওঠে। উপমা দৌড়ে গিয়ে দরজা খোলে। কি ব্যাপার, আজকেও শাড়ি? কি হয়েছে তোর বলতো? শাড়ি পরে ঠিক মতো হাঁটতে পারিস না, কিন্তু 8 দিন ধরে দেখছি শুধু শাড়িই পরছিস। একদমই রুমে ঢুকতে ঢুকতে বলে রাহিয়ান। উপমার মেজাজ খারাপ হয়ে যায়। ও কি শাড়ি এমনিই পরে নাকি? রাহিয়ানকে দেখানোর জন্যই তো পরে। আনরোমান্টিক লোক একটা। উপমা হেঁটে গিয়ে রাহিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। এক এক করে রাহিয়ানের শার্টের বোতাম খুলতে থাকে। রাহিয়ানের অবস্থা খারাপ হচ্ছে। কি করবে এই মেয়ে? এমন করছে কেন? আমি পারবো, তোর কষ্ট করতে হবে না। একটু কফি করে দে। বিষয়টা থেকে নিস্তার পাওয়ার জন্য বলে রাহিয়ান। আমি জানি আপনি পারবেন, তবু আমি করব। নিজের কাজ করেই তবে যায় উপমা কফি আনতে। রাহিয়ান তাকিয়ে থাকে ওর যাওয়ার দিকে। লাল শাড়িতে বউ লাগছে দেখতে। রাহিয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। উপমা কফি নিয়ে তখনই রুমে ঢোকে। রাহিয়ান শুধু একটা ট্রাউজার পরেছিল। উপমা গিয়ে ওর সামনে দাঁড়ায়। এইভাবে আপনি মেয়েদের সামনে যান? ছি ছি। রাহিয়ান আয়না দেখে চুল ঠিক করছিল, হঠাৎ এমন কথায় তাকায় উপমার দিকে। এইভাবে আমি মেয়েদের সামনে যাব কেন? আমি কি পাগল? আর গেলেই কে? যেতেই পারেন আমার সামনে, যেহেতু এসেছেন। আমি তোর সামনে আসিনি, তুই নিচে এসেছিস। উপমার হাত থেকে কফির কাপ নিয়ে বলে রাহিয়ান। পড়া নেই? একদিন এসে পড়তে দেখে না তোকে। সামনে পরীক্ষা উপমা, ভুলে গেছিস? বারান্দার দোলনায় গিয়ে বসে বলে রাহিয়ান। না, ভুলিনি, আমার সব মনে আছে, বরং আপনিই ভুলে যাচ্ছেন। রাহিয়ানের কোলে গিয়ে বসে পড়ে উপমা। এটা কি হলো? পড়ে যাবি গাধি। আপনি আছেন না, আপনিই ধরবেন। না, ধরবো না, ফেলে দিব।
দিন ফেলে আমার কোমর ভেঙে যাবে, আর কিছুই হবে না। সব আপনি করবেন আর আমি বসে বসে থাকবো। অনেক বুদ্ধি হয়েছে দেখছি তোর। আমাকে কেমন লাগছে বললেন না তো? সবসময় যেমন লাগে, রূপসী। তাহলে ভালোবাসেন না কেন আমায়? কই ভালোবাসি না, প্রতিদিনই তো ভালোবাসি তোকে। কই আমি তো দেখি না। ওই দিনের মতো কেন ভালোবাসেন না? ওই যে কতদিন ধরে শাড়ি পরে অপেক্ষা করি, আপনি এসেই ঘুমিয়ে পড়েন কেন? আমি কি কিছু করেছি? রাহিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে উপমা। উপমার কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে। রাহিয়ান অবাক হয়, ওর ভালোর জন্যই ওর থেকে দূরে থাকছে, আর ওই বলছে কেন ভালোবাসে না। তুই চাস আমি তোকে ওই দিনের মতো আবার ভালোবাসি? বলে দিতে হবে। আমার অবস্থা বুঝছিস উপমা? ওই দিনের পর থেকে নিজেকে তোর থেকে দূরে রাখছে, যাতে তোকে আবার কষ্ট পেতে না হয়। তোকে ওই দিন কান্না করতে দেখেছি, অসুস্থ হয়ে পড়তে দেখেছি। আমি নিজে কষ্ট পেয়ে তোর থেকে দূরে থাকতে চাইছি, আর তুই নিজে সে যন্ত্রণা চাইছিস। হ্যাঁ চাইছি। রাহিয়ানের গালে চুমু খেয়ে বলে উপমা। বোঝে বলছিস? আমাকে পাগল করে দিলে কিন্তু সমস্যা তোরই হবে। পরে রোজ এই পাগলকে কিন্তু তোরই সামলাতে হবে। পারবি সামলাতে? পারবো, খুব পারবো। পাগল হয়ে যান না রাহিয়ান, অনেক ভালোবাসুন আমায়। আমি আপনাকে সুখী, আমি চাই আপনাকে নিয়ে উঠতে চাই। রাহিয়ানের জন্য এইটুকুই যথেষ্ট ছিল। যাকে যন্ত্রণা দিবে না বলে দূরে থেকেছে, সেই নিজেই যন্ত্রণা চাইছে ভালোবাসার নামে। তাও সে যদি হয় নিজেরই বউ, তাহলে কি নিজেকে সামলানো যায়? রাহিয়ানও নিজেকে আর সামলাবে না, নিজের সবটুকু দিয়েই ভালোবাসবে উপমাকে। আরেকটা ভালোবাসার রাত এইভাবেই কেটে যাক সময়। অন্যদিকে শিকদার বাড়িতে চলছে আরেক কাণ্ড। আশরাফ শিকদার লামিয়ার বিয়ে ঠিক করেছেন। বাড়ির সবারও ছেলের ছবি দেখে পছন্দ হয়েছে, কিন্তু লামিয়া থ মেরে বসে আছে। বিয়ে করতে চায় না, সে পড়তে চায়। আশরাফ শিকদারের এক কথা, ছেলে পক্ষ কাল দেখতে আসবে লামিয়াকে। লামিয়া ভেবে পাচ্ছে না এত রাতে কাকে কল করে পরামর্শ চাইবে। আমি শিকদার না করেছিল, মেয়ে যখন চাইছে না কি দরকার ছিল। কিন্তু আশরাফ শিকদার বলেন ছেলে ভালো। তুমি কি বসে বসে শুধু কাঁদবে আপু? লামিয়ার পাশে গিয়ে বসে বলে পাখি। তো কি করব, নাচবো? না, নাচবো তো আমি তোমার বিয়েতে। বলেই দৌড় দেয় পাখি। মার্জি বসে বসে আবিরকে কল করছে, আবির কিছুতেই ধরছে না কল। মার্জির রাগ হয় প্রচণ্ড। এই ছেলেটা সিরিয়াস সময় কখনোই কল ধরে না। রাত তখন প্রায় 1:30। আবির ঘুমে বিভোর হয়ে আছে, ফোন সাইলেন্ট থাকায় টেরও পাচ্ছে না। 17 বার কল বাজার পরে আবির চোখ মেলে তাকায়, ফোন বাজছে, সাথে ফোনটা ধরে। এই হারামি, তোকে সে কখন থেকে কল করছি আমি এইদিকে পাগল হয়ে যাচ্ছি, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তোর কোনো চিন্তা নেই? আস্তে কথা বল, আমি কানে শুনি তো। ঘুমাতে দিলে কোথায় তুই? কি হয়েছে এবার বলেন ম্যাডাম। তুই বিয়ে করবি আমায়? কেন করবো না? পাগল নাকি আমি? 2 বছর কি জলে দেব? আবির আর মার্জি অনার্স 2য় বর্ষের যখন পড়ে তখন থেকে একে অপরকে ভালোবাসে। এটা বন্ধু মহল ছাড়া কেউই জানে না। তাহলে কাল বিকালবেলায় আমি অপেক্ষা করব, আমায় এসে নিয়ে যাবি। আর যদি না পারিস, আমি ওই বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নেব। তুই বসে বসে কাঁদিস। বলে ফোন কেটে দেয়। আবিরও আর কিছু বলতে পারে না। মার্জি অনেকবার ওদের সম্পর্কের কথা ওর বাবাকে বলেছে, কিন্তু তিনি বেকার ছেলের হাতে মেয়ে দিবেন না। আবির চেষ্টা করছে একটা চাকরি পাওয়ার, কিন্তু হচ্ছে না। বাংলাদেশের সিস্টেম বলে কথা। আবির ভাবনায় পড়ে যায়, কল করে রাহিয়ানকে। শালা, এত রাখতে কি তোর বিয়ের দাওয়াত দিতে কল করেছিস? ফোনটা ধরেই রায়হান বলে ওঠে, হ্যাঁ, দাওয়াত দিতেই কাল আমার বিয়ে। মজা করবি না আবির, ভাল লাগে না কিন্তু। সত্যি বলছি। সমস্যা কি? বিয়ে করে ফেল। রাহিয়ান তো করলো না, তুইও করে ফেল, আমরা আছি তো। কাল বিকেল ইনশাল্লাহ যা হওয়ার হবে। সকালে কল করে সবাইকে জানিয়ে দেব। টাটা। তারপর সব বলে রায়হানকে। ফোন রেখে আবির আর ঘুমোতে পারে না। বিয়েতে মুখের কথা না, নিজের জমানো টাকাগুলো মানিব্যাগে রাখে। পরের দিন সকালে সবাইকে ফোন করে জানায় আবির শেষে রাহিয়ানকে কল করে। রাহিয়ান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। উপমা নাস্তা বানাচ্ছে। হ্যালো, বল আবির। দোস্ত, বিকেলে সময় বের করতে পারবি? একটু দরকার ছিল। কি হচ্ছে বল, সময় ব্যাপার না, সময় আছে। দোস্ত, বিয়ে করছি, অনেক তো হলো। তোর মতোই পদক্ষেপ নিতে চাচ্ছি, তাই তোকে ছাড়া হবে না। ভাবে কিনে চলে আসবি বিকেল 4টায়। আসবো শালা, তোর বিয়েতে আমি আসবো না? এটা কি হয়? উপমা নাস্তা নিয়ে
পিছে দাঁড়িয়ে শুনছিল রাহিয়ান ওর দিকে তাকায়। উপমা নাস্তার প্লেটটা বিছানায় রেখে বলে, কার বিয়ে হচ্ছে? আবিরের। আজ বিকেলে বিয়ে করবে ও। তুই রেডি হয়ে থাকিস, আমি অফিস থেকে এসে নিয়ে যাব। কাকে বিয়ে করছে আবির ভাইয়া? কেন? মার্জিকে। ভালোবাসে যাকে তাকে বিয়ে করবে না? উপমা যেন আকাশ থেকে পড়ে। মার্জির সাথে তো উপমা অনেক ভালো কথা বলেছে, কখনোই তো বলেনি আবিরের সাথে ওর ভালোবাসার সম্পর্ক। এটা কিভাবে সম্ভব? আমার তো ওনাদের দেখে কখনো মনেই হয়নি ওনাদের সম্পর্ক আছে। রাহিয়ান উপমাকে পিছে থেকে জড়িয়ে ধরে, উপমার ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। ওপর থেকে অনেক কিছু বোঝা যায় না। এই যে আমি যে তোকে ভালোবাসি, এটা তুই কখনো বুঝেছিস আগে? তাহলে ওই রকমই। নাস্তা করে নিন। রাহিয়ান নাস্তা করে নেয়, অফিসের জন্য বের হয়। উপমা দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। রাহিয়ান যাওয়ার আগে আবার জড়িয়ে ধরে কপালে চুমু খায়। কষ্ট হচ্ছে আজকে? হচ্ছে। বিছানার পাশে ড্রয়ারে ওষুধ রাখা আছে, খেয়ে নেবে মনে করে। আমি চলে আসবো তাড়াতাড়ি। রাহিয়ান বেরিয়ে যায়। উপমা গিয়ে ওষুধগুলো হাতে নেয়, নাম দুটো গুগল সার্চ করে। দেখে উপমা অবাক হয়, এই ওষুধ কেন? একটা তো ব্যথার, আরেকটা? উপমা আর খায় না, পুরো ওষুধের পাতাটাই ফেলে দেয়। উপমা বসে বসে টিভি দেখছে, এমন সময় ওর ফোন বেজে ওঠে। লামিয়ার কল উপমার সাথে সাথেই ধরে। লামিয়া ফোন দিয়েই অভিমানের ঝুলি খুলে বসে সব কিছু উপমাকে বলে। উপমা জানে লামিয়া পড়তে চায়। উপমা লামিয়াকে শান্ত হতে বলে বড় চাচুকে সব বলতে বলে। লামিয়া তাই করবে বলে ফোন কেটে দেয়। উপমা বেশ অবাক হচ্ছে, হঠাৎ করে সবার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু কেউ অনুষ্ঠান করছে না। বিকেলে সবাই কাজী অফিসে চলে যায়, আবারও সেই কাজী অফিস। সবাই দাঁড়িয়ে আছে, উপমা এক সাইডে গিয়ে বসে আছে। আবির গেছে মার্জিকে আনতে, একটু পরে ওরা চলে আসে। সুন্দর ভেবেই ওদের বিয়ে সম্পূর্ণ হয়। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আবির মার্জি। উপমা মিলির পাশে বসে বলে, আপু তুমিও কি জানতে এই প্রেমের ব্যাপারে? জানবো না কেন, আমরা ছাড়া কেউই তো জানতো না। ও। বিয়ে শেষে সবাই বেরিয়ে আসে। আর কোথায় যাব? বাড়ি যাব। বাড়িতে যাবে, কোনো প্রবলেম হবে না। তা তো একটু হবে, কিন্তু কি করার, যেতে তো হবেই। আমি ম্যানেজ করে নেব। আবির চলে যায় বাড়িতে, রয়ে যায় বাকিরা। একসাথে বসে চা খেয়ে তারপর ওরাও চলে যায়। কিন্তু পুরোটা সময় উপমা রিপনকে খেয়াল করছিল, বারবার ফোন দেখছে, এই দিক ওই দিক গিয়ে কথা বলছে। যাওয়ার সময় উপমা রাহিয়ানকে প্রশ্ন করেই ফেলে, আচ্ছা আপনার সব বন্ধুরাই কি লুকিয়ে লুকিয়ে প্রেম করে? কেন বলতো? এমন মনে হলো কেন? এই যে আবির ভাইয়া যে প্রেম করতো, তাও মার্জি আপুর সাথে, বোঝাই তো যায়নি। আবার ওই যে রিপন ভাইয়া, ওনাকেও দেখলাম বারবার মেসেজ করছে, ফোন থেকে চোখই সরাচ্ছে না। আবিরের বিষয়টা শুরু থেকে এমন ছিল। আর রিপনও তো অনেক কষ্টে প্রেমে পড়েছে, তাই পটানোর চেষ্টা করছে। আর পটাতে গেলে কষ্টটি করতেই হবে। উনি আবার কার সাথে প্রেম করতে চাচ্ছে? আপনার কোনো বান্ধবীর সাথে? আমার না, তোর বান্ধবীর সাথে। বাসার সামনে এসে বাইক থেকে নামতে নামতে বলে রাহিয়ান। উপমা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমার বান্ধবী মানে? তোর তো একটাই বান্ধবী, তার সাথে। বলেই উপরে উঠে দরজা খুলে রুমে ঢুকে যায় রাহিয়ান। উপমা এসে দেখে রাহিয়ান ফ্রেশ হতে চলে গেছে। উপমা সাথে সাথে সাইমাকে কল করে, কল বিজি। উপমা ভেবে পায় না সাইমা ওকে একবার বলল না। উপমার ভাবনার মধ্যেই রাহিয়ান বেরিয়ে আসে, উপমার দিকে তাকিয়ে হাসে। এটা আজকে শুধু চিন্তা করছে। রাহিয়ান এসে ওকে জড়িয়ে ধরে। এইটুকু ব্রেইনে এত চাপ নিতে হয় না পাখি, মাথা ব্যথা করবে। আর সাইমা যদি রিপনের সাথে সম্পর্কেও যায়, ক্ষতি কি? রিপন অনেক ভালো ছেলে। আমি জানি রিপন ভাইয়া ভালো ছেলে, কিন্তু আমি ভাবছি সাইমা আমাকে একবারও বললো না, ফোন দিলাম বিজি। কিভাবে বলবে? রিপন পছন্দ করে। সাইমা তো এখনো জানেও না। যখন প্রেম হয়ে যাবে তখন দেখবি ঠিকই বলে দিয়েছে। এবার বলেন, সকালে যেটা বলেছিলাম করেছিস? কি বলেছিলেন? ভুলে গেছিস? জানতাম তুই কখনো মনে রাখতে পারবি না। বলেই রাহিয়ান গিয়ে বিছানার পাশে ড্রয়ার খুলে খুঁজতে থাকে কিছু একটা। কি খুঁজছেন? যেটা সকালে তোকে খেতে বলেছিলাম, কিন্তু তুই খাসনি, তোর মনেই নেই। কিন্তু এখন তো দেখছি ঔষধই নেই। আমি খেয়েছি তো। কয়টা? এইখানে তো এক পাতাই রাখা আছে, আরেকটা কোথায়? উপমা এবার পড়লো চিন্তায়। অন্য পাতাটা তো ফেলে দিয়েছে, ওই ওষুধ তো সে খাবে না, কিছুতেই না। আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়েছিস মানে? কেন ফেলেছিস? ফেলবো না, আপনি জানেন ওটা কিসের ঔষধ, বাচ্চা না হওয়ার ওষুধ। আমি ওটা খাবো না। কেন খাবো? আমি কখনো খাবো না, তাই ফেলে দিয়েছি। আমি জানি ওটা কিসের ওষুধ,
আর খাবি না মানে কি? উপমা কি চাইছিস? খাবো না, আমি বাচ্চা চাই, আমি মা হতে চাই। পাগল তুই উপমা? তোর বয়স দেখেছিস? তোর তো এখনো পড়াশোনা শেষ হয়নি। বাচ্চা চাই এখন তোর? এর জন্য ভালোবাসা পাওয়ার জন্য পাগল তুই? উপমা, আমি জাস্ট ভাবতে পারছি না। সময় হোক, বাচ্চা নিব আমরা। এখন সময় না উপমা, একটু বলছ। আমি এনে দিচ্ছি আবার ওষুধ, খেয়ে নেবে। আর ওসব চিন্তা মাথায় আনবি না। আমি খাবো না, আমি ওসব চিন্তাই করব। ভুল কি হচ্ছে, বিয়ে হয়েছে আমাদের, বাচ্চা আমার খুব পছন্দ, আমি চাই। আমার বয়সে কত মেয়ে মা হয়ে গেছে জানেন আপনি? রাহিয়ান মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে। কাকে কি বোঝাচ্ছে? রাহিয়ানের মাথা গরম হয়ে যাচ্ছে। টি শার্ট নিয়ে সোজা ছাদে চলে যায়। উপমা বিছানায় বসে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। উপমা ভেবেছিল রাহিয়ান খুশি হবে, কিন্তু ও তো রেগে চলে গেল। কি চেয়েছে? একটা বাচ্চাই তো। অনেকক্ষণ কান্না করে উপমা চিন্তা করে রাহিয়ানের কথাই মেনে নিবে। দৌড়ে ছাদে যায় উপমা, গিয়ে দেখে রাহিয়ান রেলিংয়ের ওপর বসে আছে। উপমা গিয়ে ওর পাশে বসে। এসছিস কেন? পড়ে যাবি তো, এইভাবে বসলে গাধি। পড়লে পড়ে যাবো, আপনি এসেছেন কেন এখানে? রাগ হচ্ছিল তাই। পরে রাগের মাথায় তোকে কিছু বলে দিলে আমারই খারাপ লাগবে। আমি একটা কথা বলতে এসেছি। শুনছি। আমি ওষুধ খাবো, আপনি এনে দিন, জানালা দিয়ে ফেলেছি, এখন তো আর ওটা পাবো না। আমি বুঝিনি আপনি রেগে যাবেন, আমি ভেবেছিলাম খুশি হবেন, কিন্তু আপনি তো আমার ভালোর জন্যই বলছেন। আমি তো ছোট এখনো, আপনি যা চাইবেন তাই হবে, এনে দিন। উপমার চোখের পানি। রাহিয়ান জোরে ধরে উপমাকে। খেতে হবে না কিছু, সরি। আমি তোকে বকেছি আর বকবো না। আমি চেয়েছিলাম, তবে এখন না, তোর এক্সামের পর। কয়দিনই বা বাকি আছে। কিন্তু তুই একটা বাচ্চার জন্য কান্না করছিস, এটা কি করে মেনে নেই? আপনি রাজি? দেখা যাক। ব্যাস, উপমা খুশি। মেয়ে মানুষ হয়ে কে চাইবে না? মাতৃত্বে চাপ সবাই চায়, উপমাও চাই। বাচ্চা যে উপমার খুব পছন্দ। শেখদার বাড়িতে আজকে লামিয়াকে দেখতে আসার কথা থাকলেও ছেলের কাজ পড়ে যাওয়াতে আসতে পারেনি। লামিয়া তো মহা খুশি, কিন্তু যখন আবার শুনেছে কাল আবার আসবে, তখনই ওর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। লামিয়ার মা লামিয়ার রুমে ছেলের ছবি আর ফোন নাম্বার রেখে গেছে। লামিয়া তো ছুঁয়ে দেখেনি, কিন্তু এইবার ফোন দিবে। ফোন দিয়ে ভঙ্গি চঙ্গি বুঝিয়ে দেবে বিয়েটা বাতিল করতেই হবে। বিয়েটা বাতিল করতে পারলেই হয়। লামিয়া কল করে। 2বার কল করার পরেও কল ধরে না। 5 মিনিট পরে ওই নাম্বার থেকেই কল আসে। হ্যালো, কেমন আছেন ভাইয়া? হবু বরকে ভাইয়া বলতে হয় না। তো কি বলতে হয়? জান প্রাণ যা খুশি বলতে পারো। আপনি জানেন আমি কে? লামিয়া শিখতেন না, আপনি রাহাত আহমেদের বউ। লামিয়া এই প্রথম ছেলেটার নাম শুনল, রাহাত। বাড়ির সবার মুখে এই 2 দিনে ছেলের অনেক প্রশংসা শুনেছে। আপনি কি আমায় চেনেন? না চিনে কি বিয়ে করতে রাজি হয়েছি নাকি? শুনেছি আপনি রাজি না। তাহলে আপনি কেন রাজি হলেন? রাজি করে নিব তাই বিয়ের জন্য প্রস্তুত হন, সময় কিন্তু কম। আমি বিয়ে করতে চাই না, আমি পড়তে চাই। আমি আপনার এখন কোনো কথাই শুনতে চাচ্ছি না, কাল বিকেলে দেখে করুন, সব শুনবো। বলে ফোন রেখে দেয়। লামিয়া বেশ অবাক হয়, এত অ্যাটিটিউড। কিন্তু লামিয়ার ভালো লেগেছে। বিয়ে না করুক, দেখা যা করতে যাবে, দেখবে কেমন রাজপুত্র। লামিয়া বসে আছে রাহাতের অপেক্ষায়। কলেজ থেকে এখানেই এসেছে সে। রেস্টুরেন্টে বেশি একটা আসে না লামিয়া। খোলামেলা পরিবেশ ওর পছন্দ, কিন্তু ওই ব্যাটা এই ঠিকানায় দিয়েছে, তাই বসে আছে। প্রায় 5 মিনিটের পর রাহাত এসে ঢুকে রেস্টুরেন্টে। লামিয়া বসে আছে। দূর থেকে রাহাত হেঁটে আসছে। এসে লামিয়া সোজাসুজি চেয়ারটায় বসে পড়ে। রাহাত সরি, আসতে দেরি হয়ে গেছে। যদি আমি ইচ্ছে করে দেরি করিনি, কিন্তু মেয়ে মানুষদের সরি না বললে গলায় ফেলায়। তাই খুব চিনেন মেয়ে মানুষদের? তো সত্যি করে বলুন, কয়টা মেয়ের সাথে রিলেশনে ছিলেন? গুণে শেষ করতে পারবো না। হ্যাঁ, এখন বিয়ে হয়ে যাক, বাসর ঘরে বসে বসে আমি বলবো, তুমি গুণ নিবে। বলেই ওয়েটারকে ডেকে কফি অর্ডার করে। 5 মিনিট পরেই কফি দিয়ে যায়। এইবার বলো। আমি বিয়ে করতে চাই না এখন। এই কথাটা ছাড়া আমি তোমার সব কথা শুনবো। তোমাকে আমার ভালো লেগেছে, বিয়েটাও তোমাকেই করবো। তুমি পড়তে চাও, আমি পড়াবো তোমায়। এটা সবাই বলে, পড়ে আর পড়ায় না, সব মিথ্যে কথা। তাহলে বিয়ে করে নিজেই সত্যতা যাচাই করে নিও। আমাকেই কেন, অন্য কোনো মেয়ে আপনার কপালে জোটেনি? সত্য বলবো, সবাই আমার কপালে জুটেছে, কিন্তু তোমার কপালে ভালো, তোমার কপালে আমি জুটেছি।
লামিয়া বেশ বিরক্ত হয়। লোকটা কেমন অ্যাটিটিউড নিয়ে থাকে। তবে লামিয়া যেমন ভেবেছিল তেমন নয়, দেখতেও বেশি সুন্দর আর শিক্ষিতও মনে হয়। লামিয়া চুপ করে উঠে যায়। বাড়ি গিয়ে বলে দিও তুমি বিয়েতে রাজি। বলবো না। বলেই হেসে বেরিয়ে যায় লামিয়া। লামিয়াকে আজ সন্ধ্যায় দেখতে আসবে রাহাতরা। লামিয়া যে আগে গিয়ে রাহাতের সঙ্গে দেখা করে এসেছে এটা সবারই অজানা, কিন্তু লামিয়া রাহাতকে ভালো লেগেছে। আর যখন শুনেছে পড়াবে, একবার বিশ্বাস করাই যায়। আমি শিকদার অনেকবার রাহিয়ানকে কল করেছিল, কিন্তু রাহিয়ান ধরেনি। সামিনা বেগমই পরে উপমাকে কল করে এতদিন পরে বড় মা কল করেছে। উপমা তাড়াতাড়ি কলটা ধরে। বড় মা। উপমা, কেমন আছিস তোরা? ভালো বড় মা, তোমরা সবাই কেমন আছো? ভালো আর কিভাবে থাকি, তোরা নেই। রাহিয়ানকে সে কবে থেকে দেখি না। ফোন দিচ্ছে তোর বড় চাচু, ফোনটাও ধরছে না। উনি তো অফিসে বড় মা। আচ্ছা শোন, তুই একটু রাহিয়ানকে বুঝিয়ে বলবি যে লামিয়াকে আজকে সন্ধ্যায় দেখতে আসবে। তোকে নিয়ে যেন আসে এই বাড়িতে। রহমান বাড়িতে নেই, আসেও না বেশি। তুই রাহিয়ানকে একটু বুঝিয়ে বলিস। আমি বলবো, তুমি চিন্তা করো না। কিন্তু তোমার ছেলে তো কারো কথা শুনে না বড় মা। আমার কথা কি শুনবে? তুই বুঝিয়ে বললে হয়তো শুনবে, আমিও বলবো। আচ্ছা বড় মা, বলবো। আরও কিছুক্ষণ সামিনা বেগমের সাথে কথা বলে উপমা। রান্না করছে আর ভাবছে রাহিয়ানকে কি করে বলবে ওই বাড়িতে যাওয়ার কথা। সাইমা আর রিপন একসাথে ঘুরতে বেরিয়েছে আজ। রিপন মনে মনে ভাবছে কি করে সাইমাকে নিজের মনের কথা বলবে, আর সাইমা বকবক করছে। একটা সুন্দর জায়গায় গিয়ে বাইক রেখে নামে রাহিয়ান। তোমাকে একটা কথা বলতে চাই। জানি কি বলবেন। কি বলবো? আপনি আমায় ভালোবাসেন? রিপনের দিকে তাকিয়ে বলে সাইমা। আমি তোমাকে বিয়ে করতে চাই। সাইমা অবাকও হয়, ভাবেও নি রিপন এমন কিছু বলবে। মানে? খুব সহজ, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রেম না করে বিয়ে করবেন? হ্যাঁ করব, আমি ভবঘুরে নই। সাইমা হাসে, নিজে রিপনের হাতটা শক্ত করে ধরে। এই যে বিশ্বাস করে ধরলাম, ভুল করেও ছাড়বেন না কখনো? কখনো ছাড়বো না। সন্ধ্যায় রাহিয়ান বাড়ি ফিরেছে মাত্রই। উপমা চিন্তাও বেড়ে গেছে, কিভাবে বলবে সে। রাহিয়ান এসেই ওয়াশরুমে চলে যায়। উপমা দাঁড়িয়ে আছে ওর অপেক্ষায়। রাহিয়ান বের হয়ে আসলেই উপমা দৌড়ে গিয়ে পেছন হতে জড়িয়ে ধরে। কি ব্যাপার, আজকে তো প্রেম? কি চাই আবার? কিছু চাই না তো। তাহলে আপনার ফোনে কি হয়েছে? বড় মা কতবার কল করেছে, ধরেনি কেন? আমি তো ফোন পকেট থেকে বেরই করিনি আজকে, সাইলেন্ট ছিল, শব্দও পাইনি। কি হয়েছে, এতবার কল কেন? বড় মা বলল আজকে লামিয়াকে দেখতে আসবে। আপনি বাড়ির বড় ছেলে, আপনি না থাকলে কেমন দেখায় না। চলুন না যাই। তুই যেতে চাস? হুম। যাব, তবে গিয়ে কোনো কান্নাকাটি করা যাবে না। লাভি আর আমি বড় ভাই, অবশ্য ওর সব কিছুতে আমি থাকবো, তুই থাকবি, কিন্তু চোখে পানি দেখলে আর যাব না। তৈরি হয় না। উপমা সামনে এনে নিজেকে জড়িয়ে ধরে। উপমা মন সায় দেয় না, তবুও যাবে সে। মায়ের সাথে দেখা হয় না, বাসা থেকে দূরে বলে ওর মা কখনোই আসতে পারেনি। রহমান শিকদার বাড়িতে নেই, তাই উপমা যাবে। উপমা একটা আবায়া পরে নেয়, দুজনেই বেরিয়ে পড়ে। আধা ঘন্টা রাস্তা। উপমা বাড়ির সামনে আসতেই ওর চোখে পানি আসে, কিন্তু রাহিয়ান তো শর্ত দিয়ে নেশে। বাড়ির ভেতরে আসতেই সবাই দৌড়ে আসে। উপমার মা তো কান্না করে দেয়। রাহিয়ান সবার সাথে কথা বলে, শেষে আমি শিকদার সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয়। এসেছো তাহলে? করবো, বড় ভাই হয়েছে, দায়িত্ব তো পালন করতেই হবে। চলে যাবে আবার? যতদিন না উপমাকে মেনে নিতে পারবে ততদিন ফিরবো না। রহমান কখনো ভালো হবে না, ও কি করে আমি নিজেই বুঝি না, কিছু বলতেও পারি না। রাহিয়ান হাসে, ছোট্ট চাচু ও খুব ভালো করেই চিনে। উপমা সবার সাথে কথা বলে যায় লামিয়ার রুমে। লামিয়া জানতো না উপমা আসবে। কিরে, বিয়ে করবি না বলে কান্না করছিলি, এখন দেখি বসে আছিস। আজকে দেখলাম। কান্না করে আর কি হবে বল। তুই এলি, রাহিয়ান ভাইয়াও এসেছে। এসেছে। লামিয়া খুশি হয়। একটু পরে রাহাতটা চলে আসে। লামিয়াকে শাড়ি পরিয়ে নিয়ে যাওয়া হয়। মেয়ে তাদের আগেই পছন্দ হয়েছে, তাই আজই রিং পরিয়ে যাবে বলা হয়। সবাই রাজিও হয়ে যায়, রিং পরানো হয়। লামিয়া শুধু চুপচাপ আছে। এই রিং পরানোর ব্যাপারটা যে রাহাত ঘটিয়েছে তা লামিয়া বুঝতে পেরেছে। মেহমানরা বসে গল্প করে, তারপর চলে যায় ওনারা। যেতেই রহমান শিকদার বাড়ি ঢুকে, সাথে একজন মহিলা। সবাই গোছগাছ
করছিল তখন এইভাবে রহমান শিকদারকে দেখে সবাই অবাক হয়। রাহিয়ান বসেছিল আশরাফ শিকদারের পাশে, আর উপমা লামিয়ার রুমে। কাকে নিয়ে এসেছো তুমি রহমান? বলে আশরাফ শিকদার। আমি শিকদার কোনো প্রশ্ন করে না। আমার বউ। সবাই উঠে দাঁড়ায়। আমি শিকদার কি করবে ভেবে পাচ্ছে না। এমন সময় এই ঘটনা। কি বলছো তুমি? বউ মানে কবে বিয়ে করেছো তুমি? আরও আগে ভাই, এতদিন বলিনি, এখন বলতে হচ্ছে। আমি ওকে কোথাও রাখতে পারছি না। ও তো আমার বউ, আমার বাড়িতে ওর অধিকার আছে, তাই নিয়ে এসেছি। ও খুব ভালো মেয়ে ভাই। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এক কথায় দুই কথায় আরো ঝামেলা লেগে যায়। রহমান শিকদার সম্পত্তির ভাগ চাইতে শুরু করে। উপমা আর লামিয়াও বেরিয়ে আসে ঘর থেকে। রাহিয়ানের ভয়টাই পাচ্ছিল। সাহেলা বেগমকে সামিনা বেগম নিজের ঘরে নিয়ে গেছে। সাহেলা বেগম আগেই জানতেন, তাই তিনি খুব একটা অবাক নয়। এই মহিলার জন্যই তো তাদের এত দূরত্ব। উপমার পাশে গিয়ে রাহিয়ান ওর হাত ধরে নিয়ে আসতে চায়, কিন্তু উপমা স্থির। ওর পা নড়ছে না। ওর বাবা যে এতটাও নিচে যেতে পারে কল্পনাও করেনি। আমি বাড়ি যাবো, আমার বাড়ি নিয়ে চলুন। হঠাৎই বলে উপমা। উপমা বাড়ি যাওয়ার আগে সাহিলা বেগমকে নিয়ে যেতে চায়, কিন্তু তিনি যাবেন না মেয়ের সংসারে। রাহিয়ান উপমাকে নিয়ে এসে পড়েছে। রহমান শিকদারও নিজের কথায় অটুট। তার ভাগের জায়গায় সে থাকবে তার বউকে নিয়ে। একটা পর্যায়ে আমির শিকদারও ব্যর্থ হয়ে নিজের ঘরে চলে যায়। নিজের ভাইকে সে চিনে। এমন একটা কাজ করা তার জন্য সাধারণ, কিন্তু আমির শিকদার তো ভেবেছিল উপমা রাহিয়ানকে আর যেতে দিবে না। এখন যে পরিস্থিতি হয়েছে তাতে আর সম্ভব না। যে পরিবারকে সুন্দর করার জন্য তিনি এত কষ্ট করলেন, সেই পরিবারই আজকে এলোমেলো। রাহিয়ানকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে উপমা। রেহান পুরো শার্ট ভিজে গেছে, কিন্তু চুপ করে আছে। উপমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উপমা নিজেকে অসহায় লাগছে। বাবার প্রতি তার ঘৃণা হচ্ছে। এমন কেন হলো বলুন তো? আমার মায়ের কপালটা কেন এত খারাপ? চুপ, এসে বলতে হয় না। ছোটো চাচু থাকলেও যা, না থাকলেও তাই। বাবা আছে, আমি আছি, মেজো চাচু আছে। তুই কেন টেনশন নিচ্ছিস? কাঁদবি না আর। আমি আর যেতে চাই না ওই বাড়িতে। কে যেতে বলেছে? দরকার হলে সবাইকে এইখানে নিয়ে আসবো। উপমার মন বিষিয়ে গেছে। নিজের বাবার থেকে উপমার কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু বিয়ে উপমা ভাবতেই পারে না একটা মানুষ এতটাও নিচে নেমে যেতে পারে। ওই দিনের পর সময় পেরিয়ে গেছে আরও 6 মাস। উপমার পরীক্ষাও শেষ হয়েছে কিছুদিন আগে। সংসার আর পরীক্ষার চাপেও উপমা শেষ। যদিও রায়হান তাকে সবসময় সাপোর্ট করেছে, এখন রেজাল্টের অপেক্ষা। লামিয়ারও বিয়ে হয়ে গেছে রাহাতের সাথে। বিয়ের পর রাহাত তার কথা রেখেছে। লামিয়ার পড়াশোনায় কোনো প্রভাব পড়তে দেয়নি। এই 6 মাসে সবই অন্যরকম হয়েছে, কিন্তু শান্তি ফিরে পায়নি শিকদার বাড়ির কেউ। উপমা আর যায় না ওই বাড়িতে, রাহিয়ানই যায়। সব কিছু ঠিক থাকলে ও উপমাকে ইদারিং খুব চিন্তিত দেখে রাহিয়ান। কখনো প্রশ্ন করে না। একটা মানুষ তো কত কিছুই ভাবতে পারে, কিন্তু আজও যখন অফিস থেকে এসে দেখলো উপমাকে অন্যরকম লাগছে, তখনই রাহিয়ান ও আর নিজেকে ধরে রাখতে পারলো না। প্রশ্ন করেই বসলো। কি হয়েছে বলতো বউ? তাকে আমার দিকে। তো কেমন দেখতে লাগছে কেন? কি হয়েছে? কিছু না তো, কি হবে? আপনি বসুন, আমি কফি করে নিয়ে আসি। বাহানা দিয়ে চলে যেতে চায় উপমা, কিন্তু রাহিয়ান যেতে চায় না। কিছু তো একটা হয়েছে, বল আমায়। উপমা অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিল। নিজের মধ্যে নিজেই শেষ হয়ে যাচ্ছিল। এবার আর পারল না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল উপমার। রাহিয়ান শক্ত করে জড়িয়ে ধরে উপমাকে। কি হয়েছে পাখি, বল আমায়। আমার ভালো লাগে না, ভীষণ মন খারাপ হয়। আজকে কতদিন ধরে বাচ্চা জন্য চেষ্টা করছি। আমি কেন কনসিভ করতে পারি না? আমি কি মা হতে পারবো না? বলে আরো জোরে কাঁদতে থাকে উপমা। রাহিয়ান ভেবে পায় না উপমাকে এখন কি বলবে। রাহিয়ানও বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। বাচ্চার জন্য উপমা পাগল, তার জন্য কি বেশি চিন্তা করছে? এই জন্য তুই মন খারাপ করে থাকিস গাধি? এত চিন্তা? আর কনসিভ হয়নি, হবে। সময় কি চলে যাচ্ছে? অবশ্যই মা হবি, আমাকে বাবা বানাবি, এর জন্য কাঁদতে হয়। আপনি জানেন নাফিসা পুরো বেবি হবে। আপুর বিয়ে তো আমার বিয়ের পরে হয়েছে। আর আমি বুঝতে পারছি না কিছু। চুপ, চোখ দেওয়ার জন্য পানি না পড়ে। মাত্র 6 মাসে কাঁদছিস। আল্লাহ যখন চাইবেন তখনই দিবে। আর তোর যদি চিন্তা হয় কাল হসপিটালে যাব, প্রবলেম কি? উপমার মনে হয় তাই সেও রাজি হয়ে যায়। ডক্টর দেখালে ক্ষতি তো নেই। আপনার চিন্তা শেষ হলে একটু ভালোবাসেন আমায়। আমাকে ভালো না বাসলে বাবুটা আসবে কোত্থেকে? উপমাকে রাগানোর জন্য বলে রাহিয়ান। ছি, অসভ্য লোক। সকাল সকাল উপমা রাহিয়ান বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। একজন ভালো গাইনি বিশেষজ্ঞ কাছে যায় ওরা।
উপমা ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে রিপোর্টস এর জন্য অপেক্ষা করছে। রাহিয়ান উপমার হাত শক্ত করে ধরে রেখেছে। উপমার হাত কাঁপছে। তখনই ডাক পড়ে ওদের। রাহিয়ানও যায় উপমার কাছে। মিসেস উপমা, দেখুন আপনার বয়স কম, ভয় পাবেন না, আপনি সময় নিন। রিপোর্টস কি নর্মাল ডক্টর? সব নর্মাল, কিন্তু ওনার প্রোস আছে, এর জন্য ওনার বেবি কনসিভ করতে প্রবলেম হচ্ছে, হয়তো আরও সময় লাগবে, আপনারা সময় নিন। উপমার চোখ পানি দিয়ে ভরে উঠেছে। বিষণ্ণতা মুহূর্তেই ঘিরে ধরে। রাহিয়ান জানে না ওর কি করা উচিত। হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসে ওরা। উপমা আর কোনো কথা বলেনি। রাহিয়ান বাসায় এসে উপমাকে কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরে। উপমা কান্না করে দেয়। রাহিয়ান এইসব মানে না। আল্লাহ সব পারে, এটাই ওর বিশ্বাস। কাঁদতে নিষেধ করেছে, ভয় ছিল, এখন তো ক্লিয়ার। ডক্টর তো আর বলেনি কখনো হবে না, ওষুধ দিয়েছে, ঠিক মতো খেলেই হয়ে যাবে। লক্ষ্মী, এসব নিয়ে কেন তো ভাবছিস? আমি মা হতে চাই, আমার সাথেই কেন এমনটা হচ্ছে বলুন না, কি করেছি আমি? রাহিয়ান আর কথা বলতে দেয় না উপমাকে। ওর মাইন্ড যতক্ষণ এইসব থাকবে উপমা ঠিক থাকতে পারবে না। রাহিয়ান ভালোবাসতে থাকে উপমাকে। রাহিয়ান বুঝতে চায় উপমা কোনো কমতি নেই, উপমাকে সব পরিস্থিতিতে ভালোবাসবে ও। রিপন অনেক খুঁজে একটা ভালো কোম্পানিতে চাকরি পায়। সাইমার পরীক্ষা শেষ হয়েছে, এবার তো বিয়েটা করতে হবে। সাইমা আর রিপনের সময়গুলো সুন্দর কাটে। ভালোবাসা যে সুন্দর, রিপন এখন তা উপলব্ধি করতে পারে। সবাই বিয়ে করে ফেললো, আপনি আমাকে কবে বিয়ে করবেন? করব না, আমি পালিয়ে যাব। আপনাকে আমি খুন করব। আমাকে খুন করলে ভালোবাসবে কে তোমায়? সাইমা গলে যায় রিপনের সাথে। কখনোই রাগ করে থাকতে পারে না সাইমা। সময় পেরিয়ে আরও 3 মাস। উপমার রেজাল্ট বেরিয়েছে, ভালো রেজাল্ট করেছে, কিন্তু সেই সবে উপমার কোনো খেয়াল নেই। এই 3 মাসে উপমা যে কত কান্না করেছে যা শুধু রাহিয়ানি জানে। রাতে ঠিকমতো ঘুমায়নি, খায়নি, শুধু একটা জিনিসই করেছে, ওষুধ খেয়েছে ঠিকমতো। রাহিয়ান প্রায় অবাক হতো, যাকে ধরে ওষুধ খাওয়ানো যেত না সেই মেয়ে অনায়াসে এত ওষুধ খেয়ে নিচ্ছে। রাহিয়ান সব সময় উপমাকে সাপোর্ট দিয়ে এসেছে, তবে কয়েকদিন ধরে উপমার শরীর ভালো যাচ্ছে না। রাহিয়ান ভাবে এত ওষুধ আর মানসিক চিন্তায় হয়তো উপমার এমন হচ্ছে। দ্রুতই আবার ডক্টরের কাছে নিয়ে যায় উপমাকে। মরে যেতে চাইছিস নাকি আমাকে মারতে চাইছিস, কোনটা? উপমা মাথা নিচু করে হসপিটালের একটা চেয়ারে বসে আছে। বকবেন না কিন্তু। তাহলে কি করব? মা হব কেন হচ্ছে না কেন, এ একটা প্রশ্ন। উপমা মা হওয়ার সময় চলে যায়নি তো, আছে আরও, আমিও বেঁচে আছি। তুই কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? আজকের রিপোর্টটা আমি দেখাবো, নিয়ে ওষুধ ফেলে দিব, ভালো লাগে না আমার আর। গাধি। দাঁতে দাঁত চেপে বলে। কিছুক্ষণ পর একজন নার্স এসে ওদেরকে ডক্টরের রুমে যেতে বলে। রাহিয়ান উপমার হাত শক্ত করে ধরে। না জানি আজকে আবার কি বলে। বসুন। কোনো সমস্যা ডক্টর? ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। ওষুধের জন্য কোনো প্রবলেম হয়নি তো? না, বরং আরও ভালো হয়েছে। মিষ্টি নিয়ে আসবেন না? মানে? নিজেই দেখে নিন। বলে রাহিয়ানের হাতে রিপোর্টটা দেয়। উপমা ওর মুখের দিকে তাকিয়ে আছে। রাহিয়ান সাথে সাথে জড়িয়ে ধরে উপমাকে। উপমাকে ছেড়ে দিয়ে রিপোর্টটা উপমার সামনে ধরে। রেজাল্ট পজিটিভ। উপমার খুশি কে দেখে। আল্লাহর কাছে কত কেঁদেছে একটা বাচ্চার জন্য, নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না উপমা। মা হতে যাচ্ছেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ ডক্টর। এটাই আমার ডিউটি। হসপিটাল থেকে বেরিয়ে রাহিয়ান আমির শিকদারকে কল করে। আমির শিকদার বাড়িতেই ছিলেন। ছেলের কল দেখেই উঠায়। বাবা। কি হয়েছে তোমার রাহিয়ান? বাবা, আমি বাবা হচ্ছি, তুমি দাদু হচ্ছ বাবা। আমির শিকদার কি বলবে, ছেলেকে খুঁজে পায় না। বাবা হওয়ার অনুভূতি তিনি জানেন। সেও যখন বাবা হবে শুনেছিল, তখন তারও ঠিক এমনই অনুভূতি হয়েছিল। উপমাকে নিয়ে বাড়িতে আসবে না? না বাবা, তোমরা চলে আসো। উপমাকে এই মুহূর্তে আমি কোনো চাপ দিতে পারবো না, সবাইকে নিয়ে চলে আসো। বলেই রেখে দেয়। বন্ধুদের ফোন করে জানায় ও আসছে, বলে দেয়। উপমা কিছুই বলছে না, শুধু রাহিয়ানকে দেখছে। এতদিন উপমাকে কত বকেছে, আর আজ নিজেই খুশিতে পাগল হয়ে যাচ্ছে। নিজের খুশি থেকে রাহিয়ানের খুশিটাই উপভোগ করছে। বাড়ি যাব না, সবাইকে যে আসতে বলেন, এখন নিজেই তো যাচ্ছেন না। জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু ধরবো না। বাড়ি যাই, তোকে খেয়ে ফেলবো আমি। ঠিক কি অসভ্য কথা। আমি অসভ্য হয়েছিলাম বলেই মানুষ মা হওয়ার খুশিতে নাচছে। আর আমি অসভ্যতাকে প্রশ্রয় দিয়েছিলাম বলেই মানুষ বাবা হওয়ার খুশিতে নাচছে। বলে বাইকে উঠে বসে উপমা।
রাহিয়ান নিজের কথায় নিজেই ফেঁসে গেছে, কিন্তু বউ এত বড় উপহার দিচ্ছে, এইটুকু তো মেনে নেওয়াই যায়। রাহিয়ান আর উপমাকে বাড়ি ফিরে নিয়ে আসে। ওরা পৌঁছানোর আগেই শিকদার বাড়ির সকলে পৌঁছে গেছে। উপমা আর রাহিয়ান রুমে ঢুকে অবাক, এত এত মিষ্টির বক্স রাহিয়ান নিজেও নিয়ে এসেছে। ওরা ঢুককেই মা আর দুই চাচি এসে উপমাকে জড়িয়ে ধরে। তাদের পর এই প্রথম তাদের বাড়িতে কেউ মা হতে যাচ্ছে। সামিনা বেগম তো খুশিতে পাহাড়ে না কেঁদে দেয়। রাহিয়ান ওর বাবা আর মেজু চাচার সাথে কথা বলছে। লজ্জা লাগছে এখন কেন জানি। খবর পেয়ে লামিয়া রাহাতেও চলে আসে। উপমা দৌড়ে এসে উপমাকে জড়িয়ে ধরে লামিয়া। আসতে ধরলাম ইয়ে। ও সরি, খুশিতে কন্ট্রোল করতে পারিনি। তুই মা হয়ে যাচ্ছিস, কিন্তু আমি কি হচ্ছি রে? খালামণি নাকি ফুপুমণি? তুই ফুপু মনে হবে। কেন ও খালামণি হবে? ও আমার বোন না? এই দুটোই হব। তোমরা ঝগড়া করো না ভাইয়া। বসে বসে রাহাত শুধু দেখছিল সবকিছু। আজকে এই বাড়িতে সবাই থাকবে সারাদিন, তাই রাহাত, রাহিয়ান, আশরাফ, শিকদার চলে যায় বাজার করতে। অনেক মানুষ, ওরা তো মাত্র দুজনই ছিল, তাই এত মানুষের বাজার রাহিয়ান করেনি। ওরা বাজার থেকে আসতে আসতে রাহিয়ানের বন্ধুরাও চলে এসেছে। আজকে ছুটি থাকায় সবাই আসতে পেরেছে। রাহিয়ানও ততক্ষণে বাজার করে ফিরেছে, তাই সব ছেলেরা ছাদে চলে গেছে। বাড়ি ভর্তি মেয়ে এখন। মেয়েরা সবাই উপমার রুমে বসে আছে। উপমার নিজেকে এলিয়েন মনে হচ্ছে। বাবু এখনো আসেনি, তাই এরা এমন আয়োজন করছে। আসলে কি হবে আল্লাহ জানে, কিন্তু উপমা খুশি, তাই তাকে এত ভালোবাসে। এই উপমা, তোমার কেমন ফিল হচ্ছে একটু বলো না? বুঝতে পারছি না আপু, কেমন যেন ফিল হচ্ছে। আপু তুমি কবে এমন ফিল করবে ওইটা বলো। আর ফিল আবিরকে বলেছিলাম না, করে দিয়েছে। মন খারাপ করো না আপু, উনিও তো আমায় না করে দিয়েছিল, কিন্তু হলো তো ওটাই যেটা আমি চেয়েছি। তোমাকেও না করে দিয়েছিল, কিভাবে রাজি করলে আমাকেও একটু বলো। কান্না করে। আজকে থেকে আমার কান্নার মিশন শুরু। তাহলে তোমরা সবাই দোয়া করো যাতে আমি সফল হতে পারি। এই তোমাদের না করে দিয়েছে, আর আমাকে তো বাচ্চা বাচ্চা বলে পাগল করে দিচ্ছে। আমি না করে দিয়েছি। তুই পাশ থেকে বলে সাইমা। মন খারাপ করে বলে মার্জি। এইভাবেই ওদের গল্প চলতে থাকে। রান্নাঘরে তিন যা মিলে রান্নায় ব্যস্ত। আমি শিকদার আর আশরাফ শিকদার মেহরাব আর পাখিকে নিয়ে বের হয়েছে চারদিক ঘুরে দেখবেন বলে। ছেলেরা সবাই ছাদে বসে আছে। রাহিয়ান পড়েছে যন্ত্রণায়। বন্ধুরা তাকে পচিয়ে যাচ্ছে। রাহাতও ওদের সাথে মিশে গেছে। ও শুধু হাসছে। রাহিয়ান ভাইয়ের কপাল ভালো, বউ নিজে চেয়েছে, আর আমার দেখেন আমি তো চেয়েও পাচ্ছি না। তবে যাই বলিস রাহিয়ান, কিন্তু ভালো করেছে, জীবনটাকে উপভোগও করা দরকার। তাইলে তুইও কর। তুই আগে বিয়ে কর শালা। আমার বউ রেডি, বিয়ে তো করমুই। ভাই তোরা সবাই বিয়ে কর, বাচ্চা পয়দা কর, আমি দেখি। আমার আর ভাল লাগে না, তোরা সবাই বিবাহিত, আমি একলা, কি যে করমু, হে খোদা তুমিই কিছু করো। মন খারাপ করে বলে রাহাত। আকাশের দিকে তাকিয়ে দুহাত পেতে বলে রাহিয়ান। বউ পাইতে হলে চেষ্টা করতে হয়, মেয়ে পটাইতে হয়, বউ আকাশ থেকে পড়ে না। দেখিস দিব। রিপনের কথা শুনিয়ে সবাই হেসে দেয়। সময় গড়িয়ে দুপুর। সবাই একসাথেই খেতে বসেছে। রান্নার গন্ধেই সবার অবস্থা খারাপ। খেয়ে দিয়ে আরও কিছুক্ষণ থেকে সবাই বেরিয়ে যায়। শুধু সামিরা বেগম আর সাহেলা বেগম থেকে যায় উপমার সাথে। তো কাউকে থাকতে হবে। বন্ধুদের বিদায় দিতেই বা রাহিয়ান বাহিরে চলে যায়। ফেরার সময় উপমার জন্য কিছু বেলি ফুলের মালা নিয়ে ফিরে। উপমার ঘুম আসছে না, এইদিক ওইদিক করছে শুধু। রাহিয়ান দরজা খুলে ভেতরে ঢুকে। এত দেরি করে আসলেন কেন? এটার জন্য। বেলি ফুলের মালাগুলো উপমার হাতে দিয়ে বলে। উপমা খুশি হয়। রাহিয়ান ফ্রেশ হতে চলে যায়। ফিরে এসে উপমার পাশে যেতে উপমা জড়িয়ে ধরে। খুব জ্বালিয়েছি আপনাকে আমি এই কয়দিন, তাই না? সরি। আমাকে এত বড় উপহার দিচ্ছিস, আর একটু জ্বালাবি না? এটা কি করে হয় পাগলি? আমি আছি, আমি তো এইটাই চাই, তুই আমার পাশে থেকে সারা জীবন আমাকে জ্বালা। আরও একজন আসছে জ্বালাতে, সহ্য করতে পারবেন তো? কোনো সন্দেহ আছে? উপমা মাথা দোলায়নি। কোনো সন্দেহ নেই। উপমা এখন 8 মাস চলছে। এই 8 মাসে উপমার ওজন বেড়ে গড়িয়েছে 65-তে। 50 কেজির উপমা এখন নিজেই নিজেকে চিনতে পারে না, আবার সাথে এত বড় পেট। এই সবই হয়েছে রাহিয়ান আর ওর 2 মায়ের জন্য।
সবাই যেন উপমাকে ঘাতক ভাবতে শুরু করেছে। উপমা অতিষ্ঠ, কিন্তু কিচ্ছু বলে না। রেহান আরও দায়িত্বশীল হয়ে উঠেছে। বউয়ের প্রতি যতটা যত্নশীল হওয়ার, রাহিয়ান ওই লিমিটেও ক্রস করে ফেলেছে। রাহিয়ান অফিসে যাবে, তাই রেডি হচ্ছে। উপমা বিছানায় বসে বসে তাই দেখছে। তার তার জামাই যে দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে। সাদা শার্ট পরে কেন যাচ্ছেন? অফিসের সাথে শার্টই তো পরেছি আমি। এখন থেকে যাবেন না, অন্য শার্ট পরে যান। রাহিয়ান অবাক হয় না। উপমা প্রচুর মুড সুইং হয়, তাই ওইভাবেই চলে রাহিয়ান। সাদা শার্ট খুলে রেখে একটা নীল রঙের শার্ট পরে নেয়, কিন্তু এইটাতেও কি সুন্দরই লাগছে দেখতে। এবার ঠিক আছে। উপমার দিকে ঘুরে বলে রাহিয়ান, কি হচ্ছে লক্ষ্মী, মুখটা এমন করে রাখিস কেন? পরে দেখবি আমার বাচ্চা এমন হয়েছে। আপনি আমাকে এখন ভালোবাসেন না কেন? রেহান অবাক হয়, হঠাৎ হঠাৎ কি সব প্রশ্ন করে। অনেক ভালোবাসি তো। কপালে চুমু দিয়ে বলে রাহিয়ান। অনেক ভালোবাসি আপনাকে। রাহিয়ান হাসে। ও জানে কেন উপমা এমন করে, কিন্তু রাহিয়ান তো শুধুই উপমাতে আসক্ত। রাহিয়ান বেরিয়ে যায় অফিসের জন্য। বাড়িতে সাহেলা বেগম এসে থাকেন, তাই আর সমস্যা হয় না। উপমা বসে বসে মায়ের সাথে গল্প করে বই পড়েই সময় কাটায়। কিন্তু আজ সকাল থেকে উপমার কোমর থেকে পা পর্যন্ত ব্যথা করছে, কিন্তু কাউকে কিছুই বলেন। কিন্তু আস্তে আস্তে তার তীব্র হচ্ছে। দুপুর হয়ে এসেছে, উপমা উঠবে ও শক্তি পাচ্ছে না। মাকে ডাকে উপমা চিৎকার করে। সাহেলা বেগম রান্না করছিলেন, দৌড়ে যায় মেয়ের কাছে। মা, আমার পেট ব্যথা করছে প্রচন্ড, সহ্য করতে পারছি না। সাহেলা বেগম অবাক হয়, 8 মাস মাত্র, এক্ষুনি ব্যথা কেন হবে? সাহেলা বেগম বাড়িতে খবর পাঠায়। রাহিয়ানকে কল করে গাড়ি নিয়ে আমির শিকদাররা চলে আসে। হসপিটালে নিয়ে যাওয়া হয় উপমাকে। রাস্তায় উপমা জ্ঞান হারায়। হসপিটালে নিয়ে গেল, তারা জানায় উপমার অবস্থা খারাপ হচ্ছে, দ্রুত যা করতে হবে। বাড়ির মানুষও তাই করতে বলে। ডক্টর উপমাকে ওটিতে নিয়ে যায়। রাহিয়ান অনেক কষ্টে হসপিটালে এসে পৌঁছায়। সবাই দাঁড়িয়ে আছে ওটির সামনে। রাহিয়ান চায়। উপমা কোথায় মা? শান্ত হো বাবা, উপমাকে ওটিতে নিয়ে গেছে, হঠাৎই ব্যথা উঠেছে। উপমা ঠিক আছে তো মা? বস, এখানে উপনা একদম ঠিক আছে। সিজারের জন্য নিয়ে গেছে, একটু পরেই দেখবি তোর সন্তান তোর কোলে আসবে। রেহান আর কিছুই বলে না, অপেক্ষা করতে থাকে। উপমার কিছু হয়ে যাবে না তো? এই চিন্তার ভেতর থেকে সরাতেই পারছে না। লামিয়াও খবর পায়, বাকি সবাইকে ও লামিয়া খবর পাঠায়। সবাই হাজির হয়ে একসাথে। উপমা, ফুপু আর নাসিফা ও চলে আসে। সদ্য মা হয়েছে নাসিফা, কিন্তু বোনের কথা শুনে আর বাড়ি বসে থাকতে পারেনি, চলে এসেছে। সবাই অপেক্ষায় প্রায় 1 ঘন্টা পরে ডাক্তার বেরিয়ে আসে, হাতে ছোট্ট একটা বাচ্চা। সবাই উদ্বিগ্ন হয়ে বসেছিল। ডাক্তারকে দেখে সবার আগে রাহিয়ান যায়। অভিনন্দন মিস্টার রাহিয়ান, আপনার ছেলে হয়েছে বলে রাহিয়ানের কোলে দেয় বাচ্চাটাকে। রাহিয়ান আনারি বুঝছে না কিভাবে ধরবে। এইটুকু একটা মানুষ। বুঝতে পেরে সামিরা বেগম কোলে নেয় বাচ্চাকে। উপমা ঠিক আছে, কোনো সমস্যা হয়নি তো? উনি ঠিক আছে, একটু দুর্বল, কিন্তু ঠিক হয়ে যাবে। একটু পরেই বেটে দিবে, দেখা করে নিয়েন তখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার হেসে চলে যায়। রাহিয়ানের সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। পেছন ফিরে তাকাতেই দেখে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে সামিনা বেগম আর সাহেলা বেগম বাচ্চা নিয়ে বসে আছে। সবাই বাচ্চাটাকেই দেখছে। রাহিয়ান এগিয়ে যেতেই সামিনা বেগম ওর কোলে বাচ্চাটাকে দেয়। হাব্বর অভিনন্দন, নিউ বাবা ইন দ্য টাউন। বন্ধুমহল চেঁচিয়ে ওঠে একসাথে। রাহিয়ান ছেলেকে কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটা পিট পিট করে তাকায়, আবার চোখ বন্ধ করে নেয়। রাহিয়ান বসে বসে নিখুঁতভাবে দেখছে, এইটা ওর সন্তান। উপমা আর ওর বাকিরা গবেষণায় ব্যস্ত, বাচ্চাটা দেখতে কার মতো হয়েছে। একটু পরেই নার্স এসে জানায় উপমাকে কেবিনে দেওয়া হয়েছে। সবাই দৌড়ে যায় কেবিনে। উপমা শুয়ে আছে, চোখ দরজার দিকে। নিজের বাচ্চাকে এখনো দেখেনি সে। সবাই দেখা করে একে একে। রাহিয়ান বাহিরে আছে। সবাই দেখা করা শেষ করুক, তারপর সে আর তার ছেলে যাবে মায়ের সাথে দেখা করতে। বড় মা, উনি কোথায়? আসেনি? আসবে না আবার? আমার ছেলে তার নিজের ছেলেকে নিয়ে বসে আছে বাইরে। সবাই একে একে বাহিরে বেরিয়ে আসে। হামিদ শিকদার আর আশরাফ শিকদার নাতির জন্য জিনিসপত্র কিনতে যায়। রাহিয়ান ছেলেকে নিয়ে কেবিনে যায়। উপমা রাহিয়ানকে আসতে দেখে উঠে বসতে চায়, কিন্তু পারে না, শক্তিই পাচ্ছে না। রাহিয়ান গিয়ে ওর পাশে বসে। ছেলেকে উপমার কোলে দেয়। উপমা ছেলেকে দেখে কান্না করে দেয়। কত সাধনার এই ছোট্ট মানুষটা উপমার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা উপমার হাতে ধরে
চুমু খাচ্ছে বারবার। রাহিয়ান চুপ করে দেখে যাচ্ছে। আমি আছি, আমাকে একটু দেখ। আপনি আমার সাথে কথা বলবেন না? যখন ব্যথায় মরে যাচ্ছিলাম তখন কেউ ছিল না, কেউ না, এখনো লাগবে না কাউকে। আমার ছেলেকে নিয়েই থাকবো আমি। বাবা, আমি কি জানতাম এমন হবে? আমি কিভাবে এসেছি জানিস? সরি বউ, আর হবে না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। উপমা হেসে দেয়। রাহিয়ান এসে ছেলেকে সহই উপমাকে জড়িয়ে ধরে। অনেক ভালোবাসি বউ, এত কষ্ট করেছিস আমার জন্য, বাবার সুখ দিয়েছিস, আর কি চাই আমার? দুজনেই ছেলের কপালে চুমু খায়। 2 থেকে 3 হয়েছে। ওরা ভালোবাসার কথা রাখতে জানতে হয়। রাহিয়ান ওর কথা রেখেছে। উপমাও নিজের সমস্তটা দিয়েছে। আজ ওদের সুখের দিন। 3 দিন পরে উপমাকে বাড়ি নিয়ে আসা হয়। আমি শিকদার অনেক বলেছেন রাহিয়ানকে শিকদার বাড়িতে ফিরে যাওয়ার জন্য। উপমা একা পারবে না, কিন্তু রাহিয়ান জানে রহমান শিকদার এখনও ওই বাড়িতে থাকে, তাই যায় না। উপমাকে নিয়ে যাওয়া হবে শুনে সামিনা বেগম আর সাহেলা বেগম উপমার সাথেই থাকবে জানায়। সকলে এখন বসে আছে। বসার ঘরে উপমা রেস্টের দরকার, তাই রুমে নিয়ে যাওয়া হয়েছে ওকে। আমি শিকদার নাতিকে কোলে নিয়ে বসে আছেন। দেখতে কার মতো হয়েছে বোঝা যাচ্ছে না, তাই না সামিনা? যার মতোই হোক চাচি, সুস্থ হয়েছে, এটাই শুক্রিয়া। বাচ্চাকে নিয়ে সবাই খুশি, কিন্তু উপমা রাহিয়ান আর সামিনা বেগমকে জ্বালিয়ে খাচ্ছে। বাবা এত ছোট কেন, ওর হাত পা এইটুকু কেন, আরও নানান ধরনের প্রশ্ন। রাহিয়ান শুধু হাসছে উপমাকে দেখে। চলে গেছে আরও 7 দিন। ছেলের আকিকা আয়োজন করেছে রাহিয়ান। সবাইকে বলা হয়েছে। সকাল সকালই সবাই হাজির হয়েছে। সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আকিকা। ছেলের নাম রাখা হয় রিহান শিকদার। নামটা আর রাহিয়ানের সাথে মিলে রেখেছে উপমা নিজেই পছন্দ করেছে। সন্ধ্যায় সব মেহমানরা চলে গেছে। উপমা রিহানকে ঘুম পাড়াচ্ছে। উপমা ছাড়া অন্য কারো কোলেই ঘুমায় না রিহান এর জন্য এখনো উঠে খেতে যেতে পারেনি উপমা। রাহিয়ান সবাইকে বিদায় দিয়ে খাবার নিয়ে যায় উপমার কাছে। ঘুমাচ্ছে? আপনার ছেলে ঘুমায় দিনের বেলা, সন্ধে হলেই ওর ঘুম গায়েব হয়ে যায়। থাক, রাগ করে না, আমার কাছে দে, আমি করে রাখছি, তুই খেয়ে নে। না, পরে কাঁদবে, আপনি খাইয়ে দিন। রাহিয়ান উপমাকে খাওয়াচ্ছে আর উপমা রিহানকে কোলে নিয়ে বসে আছে। ছেলের চোখে ঘুম নেই। এই 7 দিনে উপমা একটুও ঘুমায়নি। সাথে সামিনা বেগম আর সাহেলা বেগমও আছে। একটু পর এসে নাতিকে কোলে করে বসে থাকে। রাহিয়ান এখনও ঠিকমতো কোলে নিতে পারে না। উপমা কোলে রাখে। রাহিয়ান নানান ধরনের কথা বলে রিহানের সাথে। ওদের সময় এভাবেই যাচ্ছে, আর যাবে। বাবা মা হওয়ার পর জীবনটাই অন্যরকম হয়ে যায়। ছোট্ট একটা মানুষকে ঘিরে সকল অনুভূতি তৈরি হয়। লোকে বলে সময় কিভাবে চলে যায় টেরও পাওয়া যায় না। এটাই সত্যি। উপমাও মাঝে মাঝে ভাবে যে সেই দিন হুট করেই বিয়ে হলো, বাচ্চা মা হয়ে বাড়ি ঢুকলো, আর তার ছেলে সারা বাড়ি ঘুরে বেড়ায়। রিহান কোথায় তুমি বাবা? রিহানকে সে কখন থেকে ডাকছে উপমা, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। সদ্য হাঁটতে দেখা রিহান হেঁটে হেঁটে বারান্দায় চলে গেছে। এক কোনায় বসে বসে বারান্দায় রাখা ছোট্ট ফুলের গাছগুলো থেকে পাতা ছিঁড়ছে। উপমা জানে ও ছেলে কোথায় যেতে পারে, এসেই দেখে তাই। তুমি আবার এই একই কাজ করছো? বাবা, গাছের পাতা ছিঁড়লে গাছ তো মরে যাবে। 11 মাসের রিহান কিছুই বোঝে না। মায়ের কথা, তার মুখে শুধু 2টো কথাই, দাদা আর বাবা। উপমা রেগে যায়। কষ্ট করে জন্ম দিল ও, আর এই ছেলে বাবা বাবা বলে শুধু। হ্যাঁ, তোমার বাবার কাছেই দিয়ে দিব। তোমার বাবা তো বন্ধুর বিয়ে বলে সেজে বসে আছে, আর আমারও যে বান্ধবীর বিয়ে, আমারও যে তৈরি হতে হবে সেদিকে খেয়াল নেই তো তার, শুধু নিজেরটাই বুঝেছে। রাহিয়ান চুল ঠিক করছিল আয়নার সামনে দাঁড়িয়ে। উপমার কথা শুনে তাকায় ওর দিকে। রিহানকে উপমার কোলে থেকে নিয়ে যায়। বাপের ছেলে বাবার কাছে এসে পড়েছে, এবার তুই আসতে পারিস। আচ্ছা তাই, ঠিক আছে, ছেলেকে রেডি করুন, আমি কিচ্ছু করব না আর। বলেই চলে যায়। রিহান বাবার দিকে তাকিয়ে আছে। রাহিয়ান রিহানের গালে চুমু খায়। গুলুমুলু গাল হয়েছে। রাহিয়ান যখনই রিহানকে কোলে নেয় চুমু দিয়ে পাগল করে ফেলে। বিরক্ত হয় রিয়ান, ও কান্নাও করে দেয়, আর উপমা রেগে যায়। রিহানকে রেডি করে দেয় রাহিয়ান। উপমাও তৈরি একটা নীল রঙের 3 পিস পরে। শাড়ি এখন পরে না উপমা। রিহানকে তাহলে কোলে নিয়ে পারে না মতো 3 জনে রেডি হয়ে বেরিয়ে যায়। আজকে রিপন আর সাইমার বিয়েটা অনুষ্ঠান করবে বলেই এত দেরি করে হলো। বিয়েটা বন্ধু মহলের সবাই একসাথে হবে আজকে।
মিলির ও বিয়ে হয়ে গেছে, সবাই এসে একসাথে, কিন্তু টানাটানি ওই রিহানকে নিয়ে কে আগে কোলে নিবে। লামিয়াও এসেছে, সেও এখন 2 মাসের অন্তঃসত্ত্বা। পড়তে চেয়েছিল বলে বাচ্চা নেওয়ার কথা ভাবেনি, কিন্তু রিহানকে দেখে আর নিজেকে সামলাতে পারেনি, তার ও বাচ্চা লাগবে। মার্জিও অন্তঃসত্ত্বা, সবাই বাবু হবে ধরতে গেলে, কিন্তু বেচারা রায়হান এরই কোনো গতি হয়নি। এই তোরা কেউ রেহানকে কোলে নিবি না, আমি একলা নিব, ও ছাড়া আমার কেউ নেই। তুই কাঁদিস না, তোরও হবে দেরিতে। তোগো সবার পোলা আমার বিয়ের গেট ধরবো তো। এটা তো ভাগ্যের ব্যাপার, চাচার বিয়ে খাবে। সবাই রায়হানকে নিয়ে মজা নিচ্ছে, আর রায়হান রিহানকে নিয়ে বসে আছে। রিহানই এখন ওর একমাত্র সঙ্গী। উপমা আর বাকি মেয়েরা সাইমার সাথে বসে আছে, বিয়ে পড়ানো হয়ে গেছে। সাইমা উপমার হাত শক্ত করে ধরে রেখেছে। কিরে কাঁদছিস কেন? ভালোবাসার মানুষকে পেলে আর এইভাবে কাঁদছিস? আব্বু আম্মুকে রেখে যাব, মনটা কেমন যেন করছে রে। একটু তো করবেই, আমরা সবাই গিয়েছি, আমাকেই দেখ, একা সংসার করছি, বাচ্চা পালছি, তুইও পারবি। আরও কিছুক্ষণ বন্ধুরা একসাথে থেকে রাত 9টার সময় রাহিয়ান আর উপমা বাড়ি ফিরে আসে। বাইক করে আসায় খুব কষ্ট হয়েছে, রিহান তো ঘুমিয়ে গেছে, ওকে কোলে করেই রাখতে হয়েছে। বাড়ি ফিরে উপমা আগে রিহানকে শুইয়ে দেয় দোলনায়, তারপর ফ্রেশ হতে যায়, কিন্তু রাহিয়ান আটকে দেয়। কি কিছু লাগবে? লাগবে তো। কি কফি? তোকে লাগবে। আমি তো আছি। ওই কালো শাড়িটা পরবি একটু? কোন কালো শাড়ি? যে কালো শাড়ি পরে আমায় প্রথম পাগল করে দিয়েছিলে, সেই কালো শাড়ি পরবে, খুব দেখতে ইচ্ছা করছে। উপমা অবাক হয়, 11 মাসে রাহিয়ান কখনো এমন আবদার করেনি, আর উপমাও সময় করে উঠতে পারেনি। উপমা কালো শাড়ি পরে নিয়ে চলে আসে ফ্রেশ হয়ে। রাহিয়ান শুয়ে পড়ে বিছানা। একটু পরে উপমা বেরিয়ে আসে। বিয়েতে যে শ্বাস দিয়েছিল এটা এখনও আছে, দেখতে পরি লাগছে উপমাকে। রাহিয়ান উপমাকে দেখে উঠে বসে, ওর কাছে যায়, কোমরে হাত দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। আমার কাঠগোলাপ, তোকে তো ভয়ঙ্কর সুন্দর মনে হয় কেন বলতো? দেখলে ভালোবাসতে ইচ্ছে করে, খেয়ে ফেলতে মন চায়। উপমা লজ্জা পায়, জড়িয়ে ধরে রাহিয়ানকে। পাখি ভালোবাসে। আমিও কি ভালোবাসি, ভালোবাসতে চাই অনেক বেশি, সে প্রথম দিনের মতো। উপমা লজ্জায় লাল হয়ে যায়। এই মানুষটা সবসময় এমন করে এসেছে, মনে হয় উপমা ওর সদ্য বিয়ে করাবো। উপমা উপভোগ করে রাহিয়ানের এই পাগলামি। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। উপমা সুখী, ভীষণ সুখী। এই ছোট্ট সংসারে সুখের অভাব কখনোই হয় না। রিহান আর রাহিয়ানই উপমার জীবন।